রাতে নীরব শুয়ে আছে, হঠাৎ তাকে তার ছোট ভাই ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া, একটু জলদি ওঠো। কি হয়েছে আবার তোর? আগে একটু ওঠো, তারপর বলছি। নীরব তখন উঠে বসে পড়ল। এখন বল কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? ভাইয়া, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। এত রাতে কোথায় যাবি তুই? চলো না, একটু সমস্যা হয়েছে, তাই আমি একা যেতে ভয় করছে। আগে বল কোথায় যাবি, তারপর যাব। প্লিজ ভাইয়া, এটা এখন বলতে পারবো না, তুমি চলো। তুই ঘড়ির দিকে তাকে দেখ, 9টা বাজে রাত এখন। আম্মু বাইরে যেতে দিবে না। আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আচ্ছা তুই এত রাতে কোথায় যাবি, এটা তো আগে বল। ভাইয়া, এটা পরে বলা যাবে, এখন চলো প্লিজ। আচ্ছা চল দেখি কোথায় যাস। তারপর নীরব আর আবির বাসা থেকে বের হয়ে আসলো। কিছুটা পথ যাওয়ার পর আবির বলল, ভাইয়া, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন রে, এতটা পথ সাথে করে নিয়ে এসে এখন এখানে দাঁড়িয়ে থাকতে বলছিস কেন? আমিও যাব, চল দেখি তুই কি করিস। না ভাইয়া, তুমি গেলে সমস্যা হবে, তাই এখানে দাঁড়াও তুমি। তুই চল দেখি কে সমস্যা করে। প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো, তুমি দাঁড়াও, আমি আসছি 2 মিনিট পর, তারপরে এসে নিয়ে যাব তোমায়। তখন নীরব আর না করতে পারল না, এত করে বলছে তাই বলল। ঠিক আছে জলদি যা। তারপর চলে গেল আবির। ঠিক তখনই নীরবের বন্ধু ফাহাদের কল আসলো। নীরব কল রিসিভ করার পর ফাহাদ বলল, না ঘুমাইনি, উঠে বাইরে আসতে হলো। ছোট ভাই একটু বাসার বাইরে নিয়ে আসছে, কি কাজ আছে বললো। কি? শোন, তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে, কোনো কাজ নাই। তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। চুপ কর তো, ফাজলামো করিস না। কিসের জন্য কল দিয়েছিস এটা বল। শোন দোস্তু, আমি তোর ভাইকে 2 দিন আগে দেখেছি স্কুল রেখে একটা মেয়েকে নিয়ে ঘুরছি। তোর ভাই তো গতকাল বাসায় ছিল না, আর আজও তুই না বিশ্বাস করলে গিয়ে দেখ, নিশ্চয়ই ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, সে কি আর বুঝে ভালোবাসা? এর তো এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। শালা তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। গিয়ে যদি না পাই কোনো মেয়েকে, তাহলে তোর খবর আছে। হুম, দেখ দেখ, গিয়ে জলদি যা। তারপর নীরব ফোনটা কেটে তার পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো তার ভাই একটু আড়ালে কারোর সাথে কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলো একটা মেয়ে। তখন নীরব তাদের একটু দূর থেকে কথা শুনতে লাগলো। প্লিজ জান, তুমি রাগ করো না, আজ আর গতকাল স্কুলে যেতে পারিনি, কারণ আমার খালার বাসায় গিয়েছি তাই। তুমি আমায় বলে যাওনি কেন? জানো কত কষ্ট হয়েছে আমার। সরি জান, আর হবে না, কথা দিলাম। আচ্ছা, এইবারের মতো ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? আচ্ছা, আর হবে না। এখন আমায় 10টা চুমু দাও, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এদিকে নীরব তো বেহুশ হওয়ার অবস্থা। শুনে সে বলল, না এটা হতে পারে না। আল্লাহ, আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফেলাও, আইয়া পড়ি। আজ আমি কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাও আবার ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তখনই নীরবের ছোট ভাই আবির আসলো আর নীরবকে দেখে ভয় পেয়ে গেল। তখন আবির বলল, ভাইয়া, তুমি এখানে কেন? তখন নীরবের ধ্যান ভাঙলো আর বলল, এই মেয়েটা কে আগে বল। এটা আমার গার্লফ্রেন্ড। কি, এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্য তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস আর আমার থেকে টাকা নিয়ে এঁকে দিস? নীরব আবিরের কান টেনে বলল। তখন মেয়েটা নীরবকে বলল, ও হ্যালো, এটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমায় দিয়েছে, কান ছাড়ুন আমার বয়ফ্রেন্ডে। এটা আমার ছোট ভাই। তখন মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর নীরবকে বলল, ওহ সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আবিরের কাছ থেকে কোনো টাকা নেইনি, আমি আবিরকে অনেক কিছু দিয়েছি। এই মেয়ে, তোমার প্রেম করার বয়স হয়েছে? তুমি তো এখনো ঠিক মতো দৌড় দিতে শিখুনি যে প্রেম করো। কে বলল? আমি অনেক বড় হয়েছি, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, আর আমাদের প্রেম 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গলালেও চলবে। আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে নীরব অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর আবির আর ওই মেয়েটা নীরবের মুখে পানি এনে ছিটিয়ে দিল। তখন নীরব আস্তে আস্তে চোখ খুলে আর মেয়েটা বলল, ভাইয়া উঠেন,
এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছো, আর অজ্ঞান না হয়ে থাকতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আর একটা কথা ভাইয়া, যদি আমাদের বিয়ের কথাটা একটু বলে রাখতেন বাসায়, খুব ভালো হতো আর কি। কি বিয়ে এখনই? এই বলে আবারও অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবির চোখে মুখে পানি ছিটিয়ে দিল নীরবের। তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো মেয়েটা আর নেই, চলে গেছে। তখন নীরব বলল, ওই তোর বয়স কত রে এখন, তুই যে প্রেম করিস? বয়স যতই হোক না কেন, তোমার মতো কি সিঙ্গেল থাকবো নাকি? এখনই তো লাইফে এনজয় করার সময়, আর কখন? এখন বাসায় চলো। আমি আম্মুর কাছে গিয়ে বলে দিব সব, তুই বাসায় চল। আমিও বলবো, তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাবা, এর মধ্যে আমায় ব্ল্যাকমেল? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না, তুইও বলবি না, চল। আচ্ছা ঠিক আছে চলো, আমার লক্ষ্মী ভাইয়া। তারপর নীরব আর আবির বাসায় যেতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর নীরব বলল, আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম কি রে? তার নাম রিমা। তুই যে এখানে আসলি, নিশ্চয়ই কথা বলে আসছিস, তা কার ফোনে টাকা শেষ করলি? কার আবার? তোমার ফোনের টাকা? কি, আমার ফোনের? তাই তো বলি, আমার ফোনের টাকা যায় কোথায়? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমি জানি না, মনে হয় ওর আব্বুর। কি, তার আব্বুর? তুই আমায় না মেরে থাকবি না। আরে ছোট্ট ভাইয়ের জন্য একটু মার খেলে কিছু হবে না। তা মেয়ের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। ও আচ্ছা ঠিক আছে, চল। তারপর নীরব আর আবির বাসায় চলে আসলো, এসে ঘুমিয়ে পড়ল। সকালে কারোর ফোনে ঘুম ভাঙল নীরবের। তখন নীরব তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করে সালাম দিল। তখন ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনতে পেল আর বলল, ভাইয়া আমি রিমা, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তখন নীরব মনে মনে বলল, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা, ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টোটো কোম্পানি ম্যানেজার, ছি। ভাইয়া একটু আবিরকে ফোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, দিচ্ছি। তারপর নীরব তার ছোট ভাইয়ের রুমে গিয়ে দেখলো মাত্র ঘুম থেকে উঠল। তখন নীরব ফোনটা দিয়ে বলল, কি কপাল আমার, এই নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। তখন আবির ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং আমার জান। তখন নীরব জোরে পড়ল, আম্মা খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে চলে আসলো নীরব আর এসে মনে মনে বলতে লাগলো, আমি কি একটাও গার্লফ্রেন্ড পাবো না? আমারটা যে কই গিয়ে পড়ে আছে কে জানে, শয়তানটা আসছেও না তাড়াতাড়ি। তারপর নীরব গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে রইল। তখন নীরবের আম্মু বলল, কিরে আবির, কোথায় তুই? একা বসে আছিস, ডাকিস নি আবিরকে? স্যার ফ্রেশ হয়ে আসছে। তখনই আবির এসে বলল, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ঠিক আছে, তোরা বস, আমি নিয়ে আসছি। তখন নীরবের আম্মু চলে গেল। আবির নীরবকে ফোন দিয়ে দিল আর নীরব বলল, কিরে, তোকে কি আমায় নিয়ে যেতে হবে স্কুলে, নাকি তোর গার্লফ্রেন্ড? তুমি শুধু রাস্তা নিয়ে যাও, তারপর আমায় এসে নিয়ে যাবে। ঠিক আছে। তখন নীরবের আম্মু খাবার নিয়ে আসলো আর নীরব বলল, আম্মু, আব্বু কোথায়? রুমে দেখলাম না। তোর আব্বু আজ সকালে চলে গেছে, বললো অফিসে নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীরব আর আবির দুজন নাস্তা করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাহিরে এসে দেখে রিমা দাঁড়িয়ে আছে আর তখন নীরবকে বলল, ভাইয়া ধন্যবাদ, এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে যা, তোদের দেখলে কষ্টই আমার। কেন ভাইয়া? তখন আবির বলল, আর কেন সিঙ্গেল বলে? তুই গেলি হারামে এখান থেকে, দৌড় দে। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর আবির আর রিমা চলে গেল। তখন নীরব ভাবতে লাগলো, হায় রে কপাল, একটা গার্লফ্রেন্ড নাই। এই বলে কলেজে চলে আসতে লাগলো। তখন নীরব দেখলো একটা মেয়ে রাস্তার মাঝে বসে নিচ থেকে কিছু কাগজ তুলছে। মনে হচ্ছে তার তখনই একটা ট্রাক সামনে থেকে আসছে। তখন নীরব দৌড়ে গিয়ে মেয়েকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলো আর বলল, আপনি কি অন্ধ নাকি, কানে শুনতে পান না? রাস্তার মাঝে বসে কেউ কাগজ নেই? তখন মেয়েটা বলে, এগুলো আমার দরকারি কাগজ। এই কাগজ যার নামে যাক, এমন কাগজ আরও পাবেন, কিন্তু এখন গাড়ি নিচে পড়লে জীবন কি আর পেতেন? না, জীবন পেতাম না। এখন থেকে দেখে চলবেন, রাস্তার মাঝে কিছু পড়লে তা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। ঠিক আছে।
তারপর নীরব সেখান থেকে চলে আসলো সোজা কলেজে। নীরব এসে গেট দিয়ে ঢুকতে ফাহাদ এসে বলল, কিরে দোস্ত, কি খবর? আর খবর বলা লাগবে না, ক্লাসে চল। দোস্ত, আজ সবগুলো ক্লাস করব না, চল না 2টা ক্লাস করে ঘুরে আসি আজ কোথাও। হুম, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, আজ 2টায় ক্লাস করে তারপর ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা, শুনলাম আজ থেকে নাকি আমাদের বাংলা ক্লাস নিতে নতুন ম্যাডাম আসছে। আমিও তাই শুনেছি। ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে, খুব ভালো ছাত্রী তিনি। প্রিন্সিপাল স্যারের কিরকম জানি আত্মীয় হয়। আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ার কারণে এখন কোনো ম্যাডাম পাচ্ছে না, তাই কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর সে নাকি অনেক রাগী, আমাদের শুধু বাংলা ক্লাস নিবে। যাক, ভালোই হয়েছে তাহলে বাংলা ক্লাসের দায়িত্ব দেওয়াতে। ইংলিশ দিলে আমি শেষ ছিলাম। দোস্ত, আর একটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে খুবই সুন্দরী। তা আমার কি, আমায় বলছিস কেন? বলছি, তুই তো সিঙ্গেল, লাইন মারবি নাকি? জিন্দেগি তামা তামা হয়ে যাবে সিনিয়র সাথে প্রেম করলে। সাবিরকে দেখিস না, ঘরে সব কাজ করায় তার সিনিয়র বউ। আমি নাই, আমি শপথ করছি সিনিয়র মেয়েকে বিয়েও করব না, প্রেমও করব না। তাই ভালো হবে, সাব্বিরের মতো না হতে চাইলে। আচ্ছা, এখন চল ক্লাসে যাওয়া যাক। চল। এই বলে নীরব আর ফাহাদ কলেজের মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আরও নানান ধরনের কথা বলতে বলতে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ নীরব বলে কেউ ডাকলো পিছন থেকে। তখন নীরব তাকিয়ে দেখে ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে দোস্ত, শয়তানের নানি মাসার চাষি ইবলিশের হরি তোকে ডাকছে। দূর, সকাল সকালে এই রেগিংয়ে পারলে পড়তে হলো আবারও। কি করব এখন? কিছুই করার নেই, যা শুনে আয়। কি করে যাব বল? গেলেই কিছু না কিছু বলে মারে শয়তান মেয়ে। না গেলে আরো মারবে, তুই তো জানিস ঝুমুর একটু রাগি। যা গিয়ে দেখ কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মেয়ে কেন যে শুধু আমার সাথে এমন করে? ও, আপনারা হয়তো জানেন না ঝুমুরকে। আচ্ছা, তাহলে একটু বলছি ঝুমুরের ব্যাপারে। ঝুমুর হচ্ছে এমপির মেয়ে, খুব রাগী একটা মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজে এসে কারো না কারোর সাথে, কিন্তু কেউ তাকে কিছু বলে না এই র্যাগিং করার জন্য, কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস কারোর নেই, কারণ এমপির মেয়ে বলে কথা। আর ঝুমুর যা খুশি তাই করে কলেজে এসে। একদিন নীরব বাধা দিয়েছিল, বিরক্ত হয়ে, কিন্তু সেদিন কিছু না বললেও তার পরের দিন অনেক মারধর করে নীরবকে। আর নীরব তখন প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করে, কিন্তু প্রিন্সিপাল কিছুই বলে না, উল্টো নীরবকে বলে তার কাছ থেকে দূরে থাকতে। তারপর থেকে নীরব যতই চায় দূরে থাকতে, এই মেয়ে দূর থেকে এনে র্যাগিং করে, আর এই জন্য নীরব কিছু বলতে পারে না, ভয়ে থাকে। তারপর নীরব আস্তে আস্তে ঝুমুরের কাছে গেল। যাওয়ার পর ঝুমুর বলল, কিরে, তুই গতকাল কলেজে আসলি না কেন? এমনি আসেনি, তা আপনায় বলতে যাব কেন? তোকে যা বললাম উত্তর দে। এমনি আসেনি, বাসে ছিলাম। তখন ঝুমুর ঠাস করে দুটি চড় দিয়ে বলল নীরবকে, এখন থেকে নিয়মিত আসবি, আর কখনো মিস করবি না, মনে থাকে যেন। এখন একটা গান শুরু কর। আচ্ছা, আমি আসি বা না আসি তাতে তোমার কি? আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন ঝুমুর রেগে গিয়ে বলল, তুই গান গাইতে পারবি না মানে? তোর বাপ সহ গাইবে। তখন ঝুমুর এটা বলে আবার চড় মারতে হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাত ধরে ফেললো। তখনই নীরব তাকিয়ে দেখে একটা মেয়ে, আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ আগে নীরব যাকে বাঁচিয়েছে। নীরব অবাক হয়ে গেছে। তখন দেখলো মেয়েটি শাড়ি পরে আসছে আর ঝুমুরের হাত ধরে রাখছে। তখন মেয়েটি ঝুমুরকে বলল, এটা কলেজ, এখানে সবাই আসে পড়াশোনা করতে, এটা র্যাগিং করার জায়গা না। তখন ঝুমুর চুপ হয়ে গেল আর নিচের দিকে তাকিয়ে রইল। নীরব তো অবাক হয়ে গেছে ঝুমুরকে, যে ঝুমুর কাউকে মানে না, সে একজন মেয়ের কথায় কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করব না। নীরব তো আরো অবাক হলো ঝুমুরের কথা শুনে। তখন মেয়েটি বলল, মনে থাকে জানো। আর একটা কথা, বিনা দোষে কোনো ছেলের গায়ে হাত তুলবে না। ছেলে কেন, কারোর গায়ে বিনা দোষে হাত তুলবে না। এটা কলেজ, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই চেষ্টা করবে সবার সাথে বন্ধু হয়ে থাকতে, ঝগড়া করতে নয়। ঝুমুর ও তার সাথের বান্ধবীরা চুপ করে রইল। তখন মেয়েটি বলল,
যাও, আজকের মতো ছেড়ে দিলাম। তোমাদের পরের বার যেন আর না দেখি র্যাগিং করতে। এই বলে মেয়েটি একটু দূরে চলে গেল। তখন ঝুমুরের বান্ধবী ফারিয়া বলল, কি রে ঝুমুর, তুই কিছু বললি না কেন? তোকে জ্ঞান দিয়ে চলে গেল, আবার র্যাগিং করতে বাধা দিল। কিছু বললাম না, প্রথম দিন বলে। আগামীকাল বুঝিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের নতুন ম্যাডাম, বাংলা ক্লাস নিবে। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নীরবও দাঁড়িয়েছিল, সেও অবাক হয়ে যায়। তখন ফারিয়া বলল, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না। আগামীকাল দেখে নিব এই ঝুমুরকে বাধা দেওয়া বুঝিয়ে দিব। নীরব দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিল। তখনই কেউ এসে নীরবের হাত ধরে। নীরব তাকিয়ে দেখে ম্যাডাম হাত ধরে আছে, মানে সেই মেয়েটি। তখন নীরবকে টেনে কিছুটা দূরে নিয়ে আসলো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম বলল, শোনো, আর কখনো তুমি এই মেয়ের আশেপাশে যাবে না, মনে থাকবে? তখন নীরব বলল, মনে থাকবে, কিন্তু আমি না গেলে এদের ডাকে পরে আরো বেশি করে মারে। কি? ওরা তোমার গায়ে হাত তুলেছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব ওদের। এখন সোজা ক্লাসে যাও, আমি আসছি। তারপর নীরব আর কোনো কথা না বলে চলে আসলো ক্লাসে। ক্লাসে গিয়ে সবার পেছনে বসে ভাবতে লাগলো। ম্যাডাম এমন করে কেন কথা বললো? অদ্ভুত মনে হয়, আমায় কত আগে থেকে চিনে, সোজা তুমি করে বললো। তখনই ফাহাদ এসে বলল, দোস্ত, তোকে ঝুমুর পরে কি হারুন মেরেছে? না, ম্যাডাম এসে আর মারতে দেয়নি, তাদের উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? এই প্রিন্সিপাল স্যার আসছে, দাঁড়া দাঁড়া। প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, সবাই বসো। তোমরা তো জানো তোমাদের আগের ম্যাডাম চলে গেছে, আর আমরা খুব চিন্তায় ছিলাম, নতুন ম্যাডাম পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে যাই। এর নাম সামিয়া, আমার বন্ধুর মেয়ে। এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছে 2 বছর আগে, এখন ভার্সিটিতে পড়ে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই এখন থেকে তোমাদের নতুন ম্যাডাম হিসেবে নিয়ে আসছি। তারপর প্রিন্সিপাল স্যার আরো কিছু বলে চলে গেলেন। যাওয়ার পর ম্যাডাম বলল, চলো এখন তোমাদের সাথে পরিচয় হই। আমার নাম তো শুনে ফেলেছ, এখন তোমাদের নাম বলো এক এক করে। প্রথমে মেয়েরা বলো। তখন সবাই নাম বলে। মেয়েদের দিক থেকে ঝুমুরও তার নাম বলল। ও, ঝুমুরও এই ক্লাসে পড়ে নীরবের সাথে। নীরব যেখানে বসেছে ঠিক তার পাশেই ঝুমুর বসেছে। এখন ছেলেদের পরিচয় দেওয়ার পালা। তখন সব ছেলেরা পরিচয় দিতে শুরু করলো। নীরবও তার পরিচয় দিল। তখন ম্যাডাম বলল বই বের করতে। সবাই বই বের করে তখন ম্যাডাম একটা পড়া দিয়ে সবাইকে পড়তে বলে। সবাই বই পড়তে লাগলো, নীরবও পড়তে লাগলো। তখন ম্যাডাম নীরবের কাছে আসছিল, দেখে এসে পড়ে কিনা। নীরবের একদম কাছে এসে কিছুক্ষণ দেখে চলে যাচ্ছিল। যখনই চলে যাবে তখন ঝুমুর নীরবকে মার খাওয়ানোর জন্য তার হাতটা ঘুরিয়ে পিছন দিক থেকে ম্যাডামের কোমরে হাত দেয়, যাতে বুঝতে পারে নীরব হাত দিয়েছে। তখন ঝুমুর কোমরে হাত দিয়ে বই নিয়ে পড়তে লাগলো। ম্যাডামের কোমরে হাত দেওয়ার পর কেঁপে ওঠে। তখন নীরবের দিকে তাকায় ম্যাডাম। নীরবও তাকায় ম্যাডামের দিকে, কারণ হঠাৎ করে ম্যাডাম তার এতটা কাছে আসবে সে ভাবতে পারেনি। তখন ম্যাডাম নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীরবের গালে একটু টান দিয়ে চলে গেল। ঝুমুর তো অবাক হয়ে গেছে। সে মনে করেছে ম্যাডাম তাকে মারবে, কিন্তু তা না করে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ম্যাডাম এসে নীরবকে বলল, দাঁড়াও তুমি। তখন নীরব দাঁড়িয়ে বলল, জি বলুন ম্যাম। তখন ম্যাডাম নীরবকে লাঠি দিয়ে ঠাস করে 2টা বাড়ি দিল আর বলল, তুমি আমার কোমরে হাত দিলে কেন? কোন সাহসে? নীরব এটা শুনে অবাক হয়ে গেছে। তখন মনে মনে বলতে লাগলো, আমি আবার কখন কোমরে হাত দিলাম? ক্লাসে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নীরব ঝুমুরের দিকে তাকিয়ে দেখে মুচকি মুচকি হাসছে। তখন তার বুঝতে বাকি রইল না এটা ঝুমুর করেছে। তখন ম্যাডাম আরো 4টা বাড়ি দিল নীরবকে আর বলল, কি হলো, উত্তর দাও। তখন নীরব বলল, ম্যাম এটা আমি করিনি, বিশ্বাস করুন। তুমি হাত দাওনি, তাহলে তাকিয়েছিলে কেন? আসলে ম্যাম, আপনি আমার এতটা কাছে চলে আসছেন, আমি ভাবতেও পারিনি, তাই তাকিয়েছিলাম। ঠিক আছে, বসো তুমি, বুঝতে পারছি। তখন নীরব বসে পড়ল আর তখন ম্যাডাম ঝুমুরকে বলল, ঝুমুর, তুমি দাঁড়াও।
তখন ঝুমুর দাঁড়িয়ে বলল, বলুন ম্যাম। কি চেয়েছিলে না নীরবকে মার খাওয়ানো? খেয়েছে। এবার শান্তি হয়েছে তো, নাকি আরো মারতে হবে? কি হয়েছে ম্যাম? আমি কেন মার খাওয়াতে যাব? আর কিছু মার দিতে পারলে ভালো হতো। খুব ভালো অভিনয় করতে পারো তো। আমি কি করছি ম্যাম? তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? কি বলেন ম্যাম? আমি এই কাজ করিনি, নীরব করেছে। বাহ, নিজের দোষ অন্যকে দেওয়া হচ্ছে। আমি না ম্যাম, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? হুম। তখন ম্যাডাম ঠাস করে ঝুমুরকে 3টা বাড়ি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার! বাবা মা শিক্ষা দেয়নি বলে এখন খারাপ হয়ে উঠেছ। আমি কি কানা? আমি কি দেখেছি কে দিয়েছে? আজ আমি প্রথম দিন ক্লাসে, তাই বেশি কিছু বললাম না। আমার ক্লাস থেকে কান ধরে বের হয়ে যাও এক্ষুনি। আর কোনোদিন এমন করলে খুব খারাপ হবে। ঝুমুর তখন চুপ করে দাঁড়িয়ে আছে। ক্লাসের সবাই ফিসফিস করে অনেক কিছুই বলাবলি করছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। ঝুমুর কানে ধরে আর কোনো কথা না বলে রেগে বের হয়ে যেতে যেতে বলল। এই অপমানের প্রতিশোধ আমি নেব। তারপর ঝুমুর চলে গেল। তখন ম্যাডাম তাকিয়ে দেখে ক্লাসের সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে হা করে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো? সবাই পড়া বন্ধ করে তাকিয়ে রয়েছো কেন? নাকি সবাইকে লাঠির বাড়ি দিতে হবে? চুপচাপ করে বইয়ের দিকে তাকিয়ে পড়ো। কেউ কারোর দিকে তাকালে খুব খারাপ হবে। পড়ায় মনোযোগ দাও। তখন ভয়ে সবাই বইয়ের দিকে তাকিয়ে পড়ায় মনোযোগ দিল। ম্যাডামও তার জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে নীরব লাঠির বাড়ি খেয়ে ব্যথায় আরেক হাত দিয়ে ডলতে লাগলো। বাড়িগুলো হাতেই দিয়েছে। তখন নীরব ফাহাদকে বলল, বাবারে, কি শক্তি দিয়ে হাড্ডিগুডি ভেঙে গিয়েছে মনে হয়। আচ্ছা ম্যাডাম জেনেও তোকে মারলো কেন? কি জানি কেন মারলো। হুদাই মারছে ফাজিল ম্যাডাম। আচ্ছা থাক, বাদ দে। দেখলি কেমন মেয়ে ঝুমুর, আমায় ফাঁসে দিতে চাইছে। পুরো দরজাল রিনা খান। ভাগ্য ভালো ম্যাডাম বুঝতে পারছে। যাক, ভালোই হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। ম্যাডাম তো দেখি হেব্বি রাগি। বাব্বা কি রাগ! আমি তো আগেই বলছি। এবার বুঝতে পারছি, এর থেকে সাবধান থাকতে হবে। পড়ায় মনোযোগ দে, নয়তো ম্যাডাম এসে কি বলবে বুঝতে পারছিস? বুঝতে পারছি, মেরে তোক্তা বানিয়ে দিবে। তখন নীরব আর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর নীরব একটু ম্যাডামের দিকে তাকালো, দেখার জন্য যে কি করে। তখন দেখলো ম্যাডাম গালে হাত দিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন ম্যাডাম লক্ষ্য করলো নীরব তার দিকেও তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ম্যাডাম দুষ্টু একটা হাসি দিয়ে চোখ টিপ মারল। নওয়াজুবিল্লাহ, কি লুচ্চা মেরে বাবা! তখন ফাহাদ বলে উঠল, কি হয়েছে, কাকে বলছিস? নীরব কিছু বলতে যাবে, তখন দেখলো ম্যাডাম এদিকে আসছে। তখন নীরব বলল, এই দূরে গিয়ে বস, ম্যাডাম আসছে, পড়ায় মনোযোগ দে। তখন ফাহাদ একটু দূরে চলে গেল আর পড়ায় মনোযোগ দিল। ম্যাডাম নীরবের কাছে গিয়ে গাল টেনে আস্তে করে বলল, সরি গো, তখন মারার জন্য। নীরব অবাক হয়ে গেছে ম্যাডামের এই কথা শুনে আর সরি বলাতে। তখন নীরব বলল, আর সরি বলতে হবে না, কিছু মনে করি নাই। তখন ম্যাডাম আবার বলল, আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এটা বলে ম্যাডাম হেসে নীরবের চুলগুলো এলোমেলো করে গাল টেনে চলে যেতে লাগলো তার জায়গায়। নীরব এটা শুনে ব্যাক্কাল হয়ে গেছে। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখে মুচকি মুচকি হাসছে আর তার দিকেই তাকিয়ে আছে। শয়তান ম্যাডাম খালি গাল টানে, আমি কি বাচ্চা নাকি? বুঝলাম না, হঠাৎ ম্যাডাম এমন ব্যবহার করছে কেন? কি হয়েছে কে জানে। তখন ফাহাদ বলল, কিরে ম্যাডাম কি বললো? আমি ঠিক মতো শুনতে পাই নাই। সত্যি বলে সারাক্ষণ বলে জ্বালিয়ে মারবে, তার চেয়ে ভালো মিথ্যা কথা বলি। কিছু না, সরি বললো তখন মারার জন্য। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদও বেরিয়ে পড়লো কলেজ থেকে। বের হওয়ার পর ফাহাদ বলল, এখন কোথায় ঘুরতে যাবি বল? কোথায় গেলে ভালো হয়? তুই বল। অনেকদিন হলো নদীর ধারে যাওয়া হয় না, চল ঘুরে আসি নদীর ধারে, আম গাছের নিচে বসে কিছুক্ষণ দেখে আসি। ঠিক আছে চল। একটা কাজ কর, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। ঠিক আছে চল, সামনের দোকান থেকে কিনে নিব।
এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। সামনের দোকানে গিয়ে দুইটা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে আম গাছের নিচে বসে পড়ল। তখন ফাহাদ বলে উঠল, আহা, নদীর ধারে বসার মজাই আলাদা। এখন দে আইসক্রিম। এই নে। তখনই নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, ভাইয়া আপনি এইখানে? কে ডারে? আমি রিমা ভাইয়া। তখন নীরব তাকিয়ে দেখল রিমা আর আবির দুজনেই একসাথে। তখন নীরব আবিরকে বলল, কিরে, তুই এখানে কি করিস স্কুল রেখে? কেন, দেখো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। স্কুল ফাঁকি দিয়ে এই কাজ? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তখন রিমা বলল, কি? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসুক, কে আসবে দেখে নিব। এই বলে রিমা তার জামার হাতা একটু উপরে তুলে আবিরের সামনে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে বাবা, কি ভালোবাসা রে শিশুদের। এই যে কাকে শিশু বলছেন? হ্যাঁ, আমরা মোটেও শিশু না, ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। 1 বছরের রিলেশন আমাদের। কি আল্লাহ, একটা লেবু ফালাও, কেউ খাইয়ে আমি মরি। কি শুনলাম আমি এটা? দূর, তুই চুপ করতো। আজ বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো স্কুল রেখে ঘুরে। আচ্ছা, তুমি এখানে কি করো ভাইয়া? ঘুরতে আসছি। তুমি কলেজ রেখে কি করো আমিও বলবো। এই যা, এ তো দেখি আমায় ব্ল্যাকমেল করছে। আচ্ছা কিছু বলিস না, বাসে তোর চেয়ে বেশি আমার মার খেতে হবে। আমিও বলবো না, তুইও বলিস না। তুই ঘোর, চল ফাহাদ, আমরা অন্য জায়গায় বসি। ঠিক আছে। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। তখন ফাহাদ বলল, শালার কপাল, আমাদের কলেজে পড়ে, ফেসবুকে 1000টা স্ট্যাটাস দিয়ে একটা মেয়ে বয়ফ্রেন্ড পাই না। আর তোর ছোট ভাই মাত্র ক্লাস 6ম শ্রেণীতে পড়ে, 1 বছর ধরে রিলেশন করে। আল্লাহ, দড়ি ফেলাও, আইয়ে পড়ি। এই জীবন রেখে লাভ কি? চুপ করতো, ফালতু কথা না বলে। শোন, যদি থাকে নসিবে আপনা আপনি গার্লফ্রেন্ড আসিবে। তোরে কইছি আইব একজোড়া জোতাও, আইতো না চুরি না করলে। দূর, চুপ করতো। এখন চল অন্য কোথাও গিয়ে ঘুরি। চল, কি আর করা, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে ঘুরি। কোথায় যাই বল? চল এই দিকটাই হাঁটি কোথাও। ঠিক আছে, চল। তারপর ফাহাদ আর নীরব হেঁটে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তাদের পেছন থেকে আবার কেউ ডাকলো। তাকিয়ে দেখে রিমা। তখন রিমা বলল, এই যে সিঙ্গেল ভাইয়ারা। তখন ফাহাদ বলল, ওই মা হার্ট ব্রেক ফেল করেছে, হাজ ওরা মরবে নিশ্চয়ই। বলছিলাম কি, আপনাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই, হাতের আইসক্রিম রেখে কি করেন? দিয়ে যান, আমরা দুজন খাবো। কেমনটা লাগে বলতো? সালার এমনিতে গার্লফ্রেন্ড নাই, এদের দেখে কষ্ট হয়, তার উপর আবার বলে বলে রাগ উঠায়, আগুনে কেরোসিন তেল ঢালার মতো। দাঁড়া, আজ 2টা ব্যাটারিকে পানিতে চুবিয়ে মারমু। রাগেশ কেন? ঠিকই তো বলেছি। ভাইয়া, আপনি একেবারে বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, হুদাই এই আইসক্রিম খেয়ে লাভ নাই। তার চেয়ে ভালো দিয়ে দে, তো ছোট ভাইয়ের উপকার হবে। দুজন মিলে ফ্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়াটা। আর বলিস না রে বাপ, আমার সিঙ্গেল না বলে বালিশ চাপা দিয়া মাইরালা। তখন দূর থেকে আবির বলে উঠল, তাহলে সিঙ্গেল দাদু ডাকুমনি। এটা বলে হার্ট অ্যাটাক করানোর দরকার নেই। তাদের সেই সময় ভালোবাসা দেখে এমনিতেই কচুর গাছের আগাছায় গিয়ে ফাঁস দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলামটা কি? তাহলে আইসক্রিমটা দাও আর জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তখন নীরব আইসক্রিম দুটি রিমাকে দিয়ে বলল, এবার আইসক্রিম নিয়ে যা, হয়তো অ্যাটম বোম মিলিয়ে মারমো তোদের উপর। তারপর আইসক্রিম দুটি নিয়ে রিমা চলে যেতে লাগলো। কিছুদূর গিয়ে আবারও বলে উঠল, এইগুলো আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এই কোন আইসক্রিম সিঙ্গেলদের জন্য নয়। দাঁড়া পাকনা, তোরে পানিতে ধরে মিলিয়ে মারমু। নীরব রিমার দিকে এগিয়ে যাবে, তখন ফাহাদ টেনে সেখান থেকে নিয়ে আসলো আর বলল, দেখলি, আজ একটা গার্লফ্রেন্ড নাই বইলা ফুলাপান গুলো মজা লয়। হয়রে দেখছি, আল্লাহ এই 2টা এতিমকে 2টা গার্লফ্রেন্ড ধরে মিলিয়ে মারো তাড়াতাড়ি। তখনই কোথ থেকে জানি একটা ছেঁড়া জুতো উড়ে এসে পড়লো। তখন ফাহাদ সেটা তুলে বলল, দেখলি কি কপাল, ওপরওয়ালার জুতা লিখে রাখছে, চিরা জুতা এখন। এটা লইয়া আয়, 2টা হলেও পামু।
দূর হালা মজা লস নাকি? কি আর করমু, ছোট ভাই স্কুলে পড়ে, এখনই প্রেম করে দেখিয়ে বড় ভাইকে মজা লয়। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা লইতে পারতো না। তোর ভাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র হয়ে 1 বছরের বেশি হলো প্রেম করে, আর আমরা কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড নাই। সি সি সি, কি শরম। থাকায় জায়গা আল্লাহ দিব একদিন। এখন তো চাইছিলি, আইসি তো জুতা উড়ে। চুপ কর, এগুলো কেউ শুনলে শরম। চল বাসে যামু। চল। তারপর নীরব আর ফাহাদ হেঁটে বাসার দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলো রাস্তার পাশে একটা চায়ের দোকান। তা দেখে ফাহাদ বলল, সিগারেট খাবি? না রে। আরে একটা খা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। নীরব খেতে চাইছিল না, তবুও ফাহাদ জোর করে একটা সিগারেট দিল। তখন নীরব সিগারেট ধরিয়ে দোকান থেকে বের হয়ে কিছুটা দূরে এসে সিগারেট টেনে খেতে লাগলো। একটা সাইডে দাঁড়িয়ে, লোকজন নেই একদম, আর ফাহাদ দোকানের ভিতরে। তখন নীরব হঠাৎ চোখটা বন্ধ করে একটা টান দিল সিগারেটে, আর বলে উঠল, কই যে আছে হারামি বউটা, আহেও না, একটু আগে থেকে প্রেম করতাম। এটা বলে যখন চোখ খুললো তখন দেখলো সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। নীরব তো ম্যাডামকে দেখে পুরোই অবাক হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। হাতে সিগারেট, ম্যাডাম কোত্থেকে আসলো? নীরব তখন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল আর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ কেটে গেল, পাশ থেকে শুধু ফুঁকানো শব্দ আসছে। তখন নীরব একটু সাহস করে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন নীরব মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনি এখানে? তখন ম্যাডাম নীরবের কলার চেপে ধরে রাগী গলায় বলল, তাহলে কই থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? কথাটি ম্যাডাম ধমক দিয়ে বলল। তখন নীরব বলল, আমার দোষ নেই, সব দোষ ফাহাতের, ও আমায় জোর করে দিয়েছে খেতে। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। তখন ম্যাডাম বলল, দিলেই খেতে হয়? কোথায় ফাহাদ? দোকানে ওই তো। নীরব দেখাতে গিয়ে দেখে কেউ নাই। তখন ম্যাডাম বলে উঠল, কেউ নাই তো? সালা হারামি একা রেখেই পালিয়ে গেছে। তখন নীরব বলে উঠল, ভয়ে হয়তো পালিয়ে গেছে আপনায় দেখে। তুমি জানো না সিগারেট কতটা ক্ষতিকর, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? বাজে আরো নেশা করো নাকি? না ম্যাডাম, আমি এমন ছেলে নয়, আর আমি জানি সিগারেট ক্ষতিকর, তাই তো ম্যাডাম ছেড়ে দিয়েছি, খাই না। কিন্তু জোর করে দেই বলে মাঝে মধ্যে খাই, আর খাবো না। প্রমিস করো। এইবার কলার ছাড়ুন। তখন ম্যাডাম ছেড়ে দিয়ে বলল, তুমি জানো এতে তোমার ঠোঁটের ক্ষতি হচ্ছে, তোমার স্ত্রীর সমস্যা হবে তখন। স্ত্রী? আমি তো বিয়েই করলাম না এখনো। তো কি হয়েছে, করবে তো? চলো, আমি থাকতে সিগারেট খেতে দিব না, পরে হয়তো আমারই সমস্যা হবে। এটা বলে নীরবকে কিছু না বলতে দিয়ে তার হাত ধরে টেনে সেই দোকানে নিয়ে গেল আর বলল, কাকা, এই ছেলের কাছে আর কখনো কোনো সময় সিগারেট বিক্রি করবেন না, করলে পরে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম নীরবকে টেনে নিয়ে নীরবের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দোকান ছিল সবগুলোতে সিগারেট দিতে না করে গেল। নীরব অবাক হয়ে তার ম্যাডামের এই কাজগুলো দেখছিল, কিছুই বলছিল না। নীরব তার বাসার কাছে যাওয়ার পর ম্যাডামকে বলল, ম্যাডাম হয়েছে, বাসে এসে গেছি, এই তো এখানে, এবার ছাড়ুন। আর শোনো। ম্যাডাম নীরবের হাতটি ছেড়ে দিয়ে তখন নীরবের ঠোঁটে হালকাভাবে হাত দিয়ে ধরে বলল, ঠোঁটের যত্ন নাও বেশি ভালো করে। কেন? যা বলছি তাই করবা। এটা বলে ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। নীরব অবাক হয়ে ভাবছে ম্যাডামের এই কর্মকাণ্ডের কথাগুলো। কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন? এটা বলে আবারও ভাবতে লাগলো নীরব, অধিকার খাটাতে চাইছে কেন? তখন নীরব নিজেই নিজেকে বলে উঠল, তাহলে কি প্রেমে পড়ে গেছে ম্যাডাম? পড়লেও কাজ হবে না, আমি পড়বো না সিনিয়রে। হয়তো সিনিয়র বলে শাসন করছে। এটা বলে হাসতে হাসতে বাসায় চলে গেল। গিয়ে দেখে এখনো তার ছোট ভাই আবির আসে নাই। তখন নীরব বলে উঠল, পেয়েছি, এখনই আম্মুকে বলবো আবির স্কুল ডেকে মেয়ে নিয়ে ঘোরে। এটা বলে নীরব দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখলো আবির আগে থেকেই বসে আছে। নীরব আবিরকে দেখে অবাক। তখন নীরব বলল, কি রে, তুই কখন আসলি? অনেকক্ষণ আগে আসছি। বেঁচে গেলি। যা, তুইও হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি।
ঠিক আছে। তখন নীরব গিয়ে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় ঘরে বসেই কাটিয়ে দিল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নীরবের ঘুম ভাঙালো কারো কলে। তখন নীরব ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল। হ্যালো, কে? ওপাশ থেকে রিমা বলল। ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ দড়ি ফেলাও, আইয়া পড়ি, উঠাই নাও আমারে। তখনই কেউ ফোনটা টান দিয়ে নিয়ে নিল। দেখে নীরবের ছোট ভাই আবির। তখন আবির রিমাকে বলে উঠল নীরবকে শুনিয়ে শুনিয়ে। শুভ সকাল জান। ঠাডা পড়বো হারামি, তোর উপর দূরে যা। তখন আবির নীরবকে বলে উঠল। বুঝি বুঝি জলে, সিঙ্গেল তো তাই। দূরে যা, সকাল সকাল তুই বড় ভাইয়ের লগে মজলস। তখন হুম বলে আবির রিমাকে বলল। জান জানো, রাত কাটে না তোমায় ছাড়া, ঘুম আসে না একলা, একা তোমায় দেখতে না পাওয়ায় মনটা ছটফট করছে হয়। আল্লাহ কোন দিকে তুমি? ককটেল এটাম্ব মিলে মারো এডির উপর। তখন নীরবকে শুনিয়ে আবারও বলতে লাগলো। কোলবালিশ তো সিঙ্গেলদের জন্য, আমার জন্য তো তুমি আছো। জান, খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা যাব, আর ফিরে আসবো ফুটবল টিম তৈরি করে। তখন নীরব শোয়া থেকে উঠে বলল। তুই খাড়া, তোর বিয়ের হানুমনে উগান্ডা যাওয়ার বের করছি। তখন আবির ফোনটা নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আর নীরবকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। জান, ওরে এত চুম্মা দিস না, এটা মোবাইল, অজ্ঞান হয়ে যাবে, নাট বল্টু সব খুলে পড়ে যাবে। তাতে তোমার কি? আমি আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি, সিঙ্গেল পোলাপান দূরে যাও। আমি পোলাপন আম্মা, কই তুমি? এটা বলে দুঃখে তার আম্মুর কাছে চলে গেল। গিয়ে দেখে রান্নাঘরে। তখন নীরব গিয়ে বলল। আম্মা আম্মা, তাড়াতাড়ি একটা বিয়ে করে দাও তো। নীরবের আম্মু তখন কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল। এই ধর চামিচ, তুই একটু তরকারিটা নাড়া দিস, আমি একটু আসছি মাছ নিয়ে। এটা বলে নীরবকে দিয়ে চলে গেল। তখন নীরব তরকারি আস্তে আস্তে নাড়া দিতে লাগলো আর বলতে লাগলো। হালার কপাল আমার, কেউ বুঝে না আমায়, চাইলাম বউ, দিল চামচি ধরিয়ে। তখনই নীরবের আম্মু চলে আসলো আর বলল। যা, গোসল করে রেডি হয়ে জলদি আয়, কলেজের সময় হয়ে যাচ্ছে। কি আর করা যাচ্ছি। এটা বলে নীরব তার রুমে এসে ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পর গিয়ে গোসল করে এসে রেডি হতে লাগলো। তখন আবির এসে মোবাইল ফোন দিয়ে গেল। আবিরও রেডি হয়ে গেছে। তারপর দুজন খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। তখন তার আম্মু খাবার দিল। খাবার খেতে খেতে বলল। আব্বু কোথায় চলে গেছে? বললো কাজের চাপ বেশি তাই চলে গেছে। এটা বলে নীরবের আম্মু রান্নাঘরের দিকে গেল। তখন নীরব আবিরকে বলল। স্কুল দিয়ে আসতে হবে নাকি তোর গার্লফ্রেন্ড এসে নিয়ে যাবে? তোমার যেতে হবে না, তুমি খেয়ে কলেজে যাও, আমি রিমার সাথে যাব। ঠিক আছে। এটা বলে নীরব খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে আবির চলে গেছে। তারপর নীরব তার আম্মুকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেরিয়ে ফাহাদকে কল দিল, কিন্তু ফাহাদ আগেই কলেজে চলে গেছে। বলল আর কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নীরবকে জলদি আসতে বলল। তখন নীরব দুই কানে হেডফোন গুঁজে একটা গান প্লে করে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা পথ যেতেই হঠাৎ একটা রিক্সা থামলো নীরবের পাশে। তখন নীরব লক্ষ্য করে দেখল ম্যাডাম নীরবকে কিছু বলছে। তখন নীরব হেডফোন খুলে ফেলল। তখন ম্যাডাম বলল। এদিকে আসো। নীরব তখন একটু কাছে গিয়ে বলল। বলুন ম্যাডাম। উঠো রিক্সায়। না, আমি হেঁটেই যেতে পারবো। এটা বলে নীরব একটু ম্যাডামের দিকে তাকিয়ে দেখলো ম্যাডাম আজ নেভি ব্লু শাড়ি পরেছে, সাথে লম্বা হাতা ব্লাউজ, ঠোঁটে লিপস্টিক আর ছোট্ট একটা কপালের টিপ, হাতে অনেকগুলি কাচের চুড়ি। নীরব ম্যাডামকে দেখে এক বস্তা ক্রাশ খেয়ে গেছে। খুব সুন্দর লাগছিল ম্যাডামকে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল। এমনিতেই লেট হয়ে গেছে, হেঁটে গেলে আরো লেট হবে, উঠো বলছি, নয়তো খুব খারাপ হবে। এই কথা শুনে নীরবের হুঁশ আসলো। ওই যে চলে গেছিল ক্রাশ খেয়ে। নীরব বলে উঠল। আপনি একজন মেয়ে, আমি ছেলে, দুজন একসাথে গেলে মানুষ অনেক কিছু ভাবতে পারে। যে যা ভাবার ভাবুক, তাতে কি হয়েছে? নিজে ঠিক তো সব ঠিক। কথা কম বলে উঠো বলছি। আমি হেঁটে গেলেই ভালো হতো। উঠতে বলছি নাকি আমি নেমে আসবো? আচ্ছা ঠিক আছে, উঠছি। এটা বলে নীরব রিকশায় উঠে বসলো আর রিকশা চলতে শুরু করলো।
নীরব উঠে বসতেই তখন নীরবের কেমন জানি লাগতে শুরু করলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে বসে রিক্সা দিয়ে যাচ্ছে, তাই একটু অন্যরকম লাগছে। তখন নীরব ম্যাডামের থেকে একটু দূরে বসে সরে বসার ট্রাই করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে না। ম্যাডাম চেপে এসে নীরবের সাথে ঘেঁষে বসতে লাগলো। রিক্সাতে এমনিতেও জায়গা নেই, তাই আর দূরে যেতে পারলো না। তখন ম্যাডাম রিক্সার কাভার উঠিয়ে নীরবকে একটা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আস্তে আস্তে বলতে লাগলো, দৌড়ে যাচ্ছ কেন? কাছে আসো, নয়তো পড়ে যাবে তো। নীরব কি বলবে বুঝতে পারছে না, একদম কাছে চলে গেছে ম্যাডামের। তখন ম্যাডাম আবারও বলে উঠল। কেমন লাগছে আজ আমাকে? নীরব তখন তোতলাতে তোতলাতে বলল, খুব খুব সুন্দর। তাই? এটা বলে ম্যাডাম নীরবের হাতটি ধরে আস্তে আস্তে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আর নীরব তো কাঁপাকাঁপি শুরু করেছে। যখনই ঠোঁট জোড়া এক করতে যাবে তখন রিক্সা চালক বলে উঠল, ম্যাডাম কই নামবেন? ওইখানে কি? রিক্সা চালক কথাটি সামনে তাকিয়ে বলল। তা শুনে ম্যাডাম তাড়াতাড়ি নীরবের ঠোঁটের থেকে দূরে সরে চলে আসলো। হ্যাঁ, সামনে গেটের দিকে রাখেন। তারপর গেটের সামনে নিয়ে দাঁড় করালো। ম্যাডাম বলে উঠল, আমি ভাড়া দিচ্ছি, তোমার দিতে হবে না। এটা বলে ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর নীরব রিক্সায় বসেই আছে আর ভাবতে লাগলো কি করছিল এগুলো ম্যাডাম। তখনই কোথা থেকে ফাহাদ এসে বলতে লাগলো, বাহ দোস্ত, ভালোই চলছে তাহলে। এক রিস্কায় পাশাপাশি বসে হাতটা ধরে, বাহ কি দৃশ্য। তখন নীরব রিক্সা থেকে নেমে বলল, দূর, তুই যে এগুলো ভাবছিস সেগুলো কিছুই না। কলেজে আসতে লেট হচ্ছে তাই ম্যাডাম লিভ দিল। তুই বলছিস একটা, তোর চোখ বলছে আর একটা, কিন্তু সত্যি তো। আরে সত্যি বলছি, মিথ্যা কেন বলবো? আচ্ছা বুঝতে পারছি। চল কলেজ মাঠের কোনটায় গিয়ে বসে কথা বলি। তাই করি, চল। তখন নীরব আর ফাহাদ গিয়ে মাঠের এক কোনায় বসে পড়ল। আর বসার পরই ফাহাদ বলল, আজ ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? সত্যি খুব সুন্দর লাগছে আজ। ওই কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট টিপ, নেভি ব্লু শাড়ি, লং হাতা ব্লাউজে খুব সুন্দর লাগছে। এর জন্য একটা পরি উঠে এসেছে কোনো স্বর্গ থেকে। বাপ্পা, তুই তো দেখি সবই মুখস্থ করে ফেলেছিস। এক এক করে সব দেখে দেখে হাসছিস মনে হয়। তার মানে তুই ক্রাশ খাইছিস নিশ্চয়ই। দূর, ক্রাশ খাবো আমি, তার উপর আবার সিনিয়রের উপর। হাসালি আমায়। এতে হাসির কি হলো? তুই যেভাবে বলছিস কেউ ক্রাশ না খেলে এমন করে বলতে পারে না। আরে না, জাস্ট একটু সুন্দর লাগছে তাই প্রশংসা করলাম। ও আচ্ছা, তাই বল। আমি মনে করলাম ক্রাশ খাইয়েছিস। সুন্দর লাগছিল ক্রাশ খাওয়ার মতোই, কিন্তু সিনের উপরে কখনো ক্রাশ খেলে চলবে না, কারণ খেলি বাস। যদি ক্রাশ খেয়ে প্রেম করব না, করলেই বিপদ আছে। রাগ দেখালে উল্টো পাল্টা কথা বলবে, সম্মান দিয়ে কথা বলতে বলবে। সে যা বলবে তাই করতে হবে সিনিয়র বলে, কিছু বলাও যাবে না তাকে। আর যদি প্রেমের বাঁধনে একেবারে জড়িয়ে যায়, তারপর বিয়ে হয়, তাহলে তো জীবন পুরোই নিম পাতা হয়ে যাবে। কে বলেছে তোকে? বলবে কি, দেখিস না সাব্বিরের কি অবস্থা। সারাদিন ঘরে সব কাজ করে, কিছু বললে বলে আমি সিনিয়র, আমায় আবার বলিস কাজ করতে। তখন কিছুই বলতে পারে না বেচারা। দেখিস না, বেচারা বিয়ে করে ঘর থেকে বের হতে পারে না, বউ তাকে বের হতে দেয় না, সারাদিন কাজে উপর রাখে। আচ্ছা, একদিন সাব্বিরের বাসায় গেলে কেমন হয়? ভালোই হবে। অনেকদিন দেখা হয় না, কিছুদিন পর নিস তো, দুজন গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঝুমুরকে দেখতে পাচ্ছি না কোথাও, কলেজ আসেনি? না, আজ কলেজে আসেনি। খুব বাঁচা গেল, নয়তো আজও রেগিং করতো। হয়তোবা। আচ্ছা এখন চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা চল। এটা বলে তখন উঠে ক্লাসরুমে যেতে যেতে নীরব ভাবতে লাগলো, না, ম্যাডামের থেকে দূরে থাকতে হবে, যে করেই হোক। বুঝতে পারছি ম্যাডামের মতিগতি ভালো না, আমিও চাই না সিনিয়রের সঙ্গে প্রেম করতে। তারপর নীরব আর ফাহাদ দুজন ক্লাসে যেতে লাগলো। তখনই তাদের ক্লাসের একজন ছাত্রী নাম ফারহানা তাদের কাছে দৌড়ে আসলো আর বলল, কেমন আছেন আপনারা? জি ফাটাফাটি, একদম বিন্দাস আছে। আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? তখন ফাহাদ বলে উঠল, যাক, আমাদের বন্ধুত্বের মেম্বার আরো একজন বেড়ে গেল। ফারহানা, অবশ্যই হতে পারো। তাহলে তুমি বা আপনি করে বলা যাবে না, তুই করে বলতে হবে।
ঠিক আছে, রাজি। ঠিক আছে, এখন চল ক্লাসে যাওয়া যাক, পরে কথা বলা যাবে। চল। তারপর নীরব, ফাহাদ, ফারহানা ক্লাসে চলে গেল। গিয়ে ক্লাসে বসার কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল ম্যাডামকে দেখে। ম্যাডাম ভেতরে আসার পর বলল, বসো সবাই। তখন সবাই বসে পড়ল। ম্যাডাম বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছি সবাই কি শিখে আসছো? তখন সবাই হ্যাঁ বলল, কিন্তু নীরব আসতে বলল না, আর ফাহাদ কিছুই বলেনি, চুপ করে রইল। গতকাল রাতে নীরব কিছুই পড়তে পারেনি, তাই না বলল আসতে। তখন ম্যাডাম বলল, গুড, তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করছি। তখন সবাই হ্যাঁ বলল। তখন ম্যাডাম প্রথমে ফাহাদকে বলল, ফাহাদ, তুমি দাঁড়াও আর বলো। তখন ফাহাদ দাঁড়িয়ে বলল, আসলে ম্যাডাম, হয়েছে কি, মশার অত্যাচারে আর গতকাল পড়তে পারিনি। তখন সবাই ফিক করে হেসে দিল। ম্যাডাম একটু হেসে রেগে উঠল। তখন ম্যাডাম মনে মনে বলল, এই তো পেয়েছি সুযোগ, এখনই সিগারেট খাওয়ানোর প্রতিশোধ নিতে হবে। তখন ম্যাডাম কাছে গিয়ে ফাহাদকে বলল, কি জানি বললে, আবার বলো তো একবার। তখন ফাহাদ ভয়ে ভয়ে বলল, না মানে এগুলো আমার প্রশ্নের উত্তর না, যেটা বলছি সেটার উত্তর দাও। না ম্যাডাম, আমি পারি না। তখন ম্যাডাম রেগে গিয়ে ফাহাদকে বলল, হাত দাও। তখন হাত দিল ফাহাদ, আর ম্যাডাম তখন ফাহাদকে জোরে 5টা হাতে বাড়ি দিল আর বলল, কানে ধরে দাঁড়িয়ে থাকো, আমার সারা ক্লাসে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ মন খারাপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন ম্যাডাম নীরবকে আস্তে করে জিজ্ঞাসা করল, তুমি কি শিখে আসছো? তখন নীরব মাথা নেড়ে না বলল। তখন ম্যাডাম বলল, দুষ্টু কোথাকার। এই বলে তখন ম্যাডাম নীরবের গালে একটু টান দিয়ে হেসে চলে গেল। তখন নীরব মনে মনে বলল, শয়তান মাইয়া খালি গাল টানে, এটা কি রাবার নাকি? ফালতু ম্যাডাম আমার মাসুম গালটারে টেনে লম্বা করে ফেলেছে। যাই হোক, বুঝলাম না ম্যাডাম আমায় কিছু বলেনি কেন। তখন ফাহাদ আস্তে বলল, কিরে, তুই না বললি পড়া পারিস না, তাহলে ম্যাডাম কিছু বললো না কেন? তখন নীরব একটু ভাব নিয়ে বলল, আরে কে বলেছে পারি না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তাই কিছু বলিনি। আমি কিন্তু তোর সাথেই বসে আছি, আমার সাথে মিথ্যে কথা বলে কোনো লাভ নাই, এটা চিটিং। হ্যাঁ, তোকে কিছু বললো না। বুঝতে যখন পারছিস তখন আবার জিজ্ঞেস করছিস কেন? আমি কি জানি নাকি? আমি বুঝতে পারছি ম্যাডামের মনে তোর প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছে, তাই এমন করছে। খুব তাড়াতাড়ি সেটা আরো বেশি ভালোবাসায় রূপ নেবে। বলিস কি? তাহলে তো বেচারি ছেঁকা খাবে আমায় না পেয়ে। দেখা যাবে কি হয়। তখন ম্যাডাম গিয়ে আর একজনকে জিজ্ঞেস করলো, সে ঠিক মতো বলতে পারছে। তখন ম্যাডাম আর কাউকে জিজ্ঞেস না করে বলল, সবাই লিখে নিয়ে আসো, আমি দেখব। আর ফাহাদ, তুমি বসে পড়ো, আজকের মতো ছেড়ে দিলাম, লেখা শুরু করো। তারপর সবাই লিখতে শুরু করলো। নীরব তো পারে না, তবুও যতটুকু পারে লিখলো। তারপর ম্যাডামের কাছে জমা দিল খাতা। কিছুক্ষণ পর সবার খাতা দেখে বলল নিয়ে যেতে। তখন যে যার খাতা নিয়ে বসে পড়ল। আর নীরব তখন তার খাতা নিয়ে এসে দেখে, অবাক হয়ে গেছে, কারণ তার খাতায় লেখা, কলেজ শেষে অবশ্যই আমার জন্য অপেক্ষা করো, আমি আসব। যদি আমায় রেখে যাও তাহলে সত্যি পরের দিন খুব মারব। নীরব তো অবাক হয়ে গেছে। তখন নীরব ম্যাডামের দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন নীরব তার চোখের দিকে তাকাতেই চোখ মারল। নীরব তো আরো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম হাসতে লাগলো। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদ একে একে সব ক্লাস শেষ করে বের হলো। কলেজের গেটের সামনে গিয়ে নীরব ফাহাদকে বলল, দোস্ত তুই চলে যা, আমার যেতে দেরি হবে, একটু কাজ আছে। কি কাজ রে তোর কলেজে এখন? ম্যাডাম বললো দাঁড়িয়ে থাকতে, তার জন্য তাই। বাবা, তাই নাকি? আচ্ছা, তা তোকে বললো কখন ম্যাডাম এই কথা? খাতায় লিখে দিয়েছে। আচ্ছা, নিশ্চয়ই তোকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করার, থাক, আমি যাচ্ছি। তারপর ফাহাদ চলে গেল। নীরব তখনও দাঁড়িয়ে রইল। তখনই ফারহানা এসে বলল, কি রে, এখনো বাসায় যাসনি তুই? না রে, কাজ আছে, তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা চল, ফুচকা খাই গিয়ে, অনেকদিন হলো খাই না, আয়। না, তুই গিয়ে খেয়ে আয়, আমি যেতে পারবো না, কাজ আছে। আরে রাখ তোর কাজ, আয় বলছি, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি।
এই বলে নীরবকে ফারহানা হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই ম্যাডাম এটা দূর থেকে দেখতে পেল, দেখেই রেগে আগুন হয়ে গেল। তারপর ম্যাডাম তাড়াতাড়ি গেল তার ব্যাগ নিতে। এদিকে ফারহানা নীরবকে কলেজের বাইরে নিয়ে গেল। একটা ফুচকার দোকানে গিয়ে বসে 2 প্লেট ফুচকা দিতে বলল। তখন নীরব বলল, আচ্ছা তোরা কই ভাই বোন ফারানা? 2 বোন আমরা। আর তোরা? আমরা 2 ভাই। তখনই ফুচকা দিল দুজনকে, আর দুজন ফুচকা নিয়ে তখন খেতে লাগলো। ফারহানা তখন একটু হেসে কথা বলতে লাগলো, সাথে নীরবও। তখনই ম্যাডাম আসলো তাদের সামনে, এসে রাগে ফুঁপাতে লাগলো। আর নীরব এর দিকে ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল ম্যাডাম। তখনই নীরব ম্যাডামের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ম্যাডামের চোখ মুখ লাল হয়ে গেছে রেগে। নীরব ম্যাডামের রাগে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তখন ফারহানা বলল, ম্যাডাম আপনি এখানে বসেন। ম্যাডাম ফুচকা খাবেন? তখন ম্যাডাম ফারহানাকে রাগী গলায় বলল, তুমি ওকে নিয়ে এইখানে আসছো কেন? আর কে সাহস দিল ওর হাত ধরার? নীরব আর ফারহানা দুজনেই অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম নীরবকে বলল, আমি তোমাকে কি বলেছি কলেজ শেষ করে দাঁড়িয়ে থাকতে আমার জন্য? আর তুমি সোজা একে নিয়ে চলে আসলে ফুচকা খেতে। তোর কত সাহস! অন্য মেয়ের সাথে ফুচকা খাচ্ছিস, আবার হেসে হেসে কথাও বলছিস, আবার হাত ধরে ধরে এইখানে আসা। কে সাহস দিল তোকে এত? এটা শুনে নীরব আর ফারহানা দুজনেই আরো বেশি অবাক হয়ে গেছে। ম্যাডাম প্রচন্ড রেগে আছে। তা দেখে ফারহানা ব্যাপারটা বুঝতে পারছে। হাত ধরে আসাতে আর হেসে হেসে কথা বলাতে দেখে ম্যাডামের জেলাস ফিল হচ্ছে। ফারহানার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম যে ভালোবাসে নীরবকে। ম্যাডামের এমন ব্যবহার দেখে তখন ফারহানা বলতে লাগলো, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আসার সময় দেখলাম নীরবকে দাঁড়িয়ে আছে একা, তাই ভাবলাম দুজন মিলে ফুচকা খেয়ে আসি। যখন নীরবকে বললাম তখন আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসি ফুচকা খেতে। আর ম্যাডাম অন্য কিছু ভাববেন না, আমরা দুজন খুব ভালো বন্ধু, তাছাড়া কিছু না ম্যাডাম। এই কথা শুনে তখন মনে হলো ম্যাডাম চিন্তামুক্ত। ম্যাডাম তার বুকে হাত দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চুপ করে রইল, আর কি জানি ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ম্যাডাম শান্ত গলায় বলল, সরি, রাগ করো না। আসলে আমার একটু রাগ বেশি, তাই রাগের মাথায় বেশি বলে ফেলেছি। মাথা ঠিক ছিল না দেখে। সমস্যা নেই ম্যাডাম, বুঝতে পারছি। আসেন বসেন, ফুচকা খাই। না, তোমরা খাও। আরে আসেন তো। ফারহানা তখন ম্যাডামের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আরো 1 প্লেট ফুচকা দিতে বলল দোকানদারকে। এদিকে নীরব কোনো চিন্তা ছাড়াই সে তার মতো করে ফুচকা খাচ্ছে, ফ্রি বলে কে ছাড়ে খাওয়ার কথা। তাই কথায় কান্না দিয়ে ফুচকা খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর ম্যাডামকে ফুচকা দিল। তখন ম্যাডাম আর ফারহানা খেতে লাগলো। ততক্ষণে নীরব আর ফারহানার খাওয়া শেষ। তখন গিয়ে ফারহানা বিল দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে ফারহানাকে বিদায় দিয়ে ম্যাডাম নীরবকে নিয়ে হাঁটতে লাগলো। তখন নীরব বলে উঠল, কিসের জন্য কলেজ শেষে দাঁড়িয়ে থাকতে বললেন? তোমার সাথে যাব বলে। আমার সাথে কেন যেতে হবে? একা যেতে পারেন না? পারি, কিন্তু যাব না, কারণ তোমার সাথেই যেতে ভালো লাগবে বলে। ব্যাপারটা কি বুঝলাম না, বলুন তো। এখন না বুঝে থাকলে আর একটু অপেক্ষা করো, সবই বুঝিয়ে বলে দিব। কি বলবেন এখনই বলুন। মন দিয়ে ভাবো, উত্তর পেয়ে যাবে। এত ভাবতে পারবো না, পরীক্ষা আসলেই ভাবি না, আর এখন হুদেই ভাবতে চাই না। তখনই ম্যাডাম একটা রিক্সা ডাক দিল। আসার পর ম্যাডাম রিক্সায় উঠে বসতে বলল, আর বলতে লাগলো, উঠো রিক্সায়। আপনি না হেঁটে যাবেন? এখন রাস্তা ফাঁকা, মানুষ নেই কোনো, আর গাড়িও নেই, তাই রিক্সায় এখন মনে হচ্ছে ভালো সময়। কিন্তু তখন ম্যাডাম আবারও বলতে লাগলো কথা থামিয়ে, কোনো কথা নয়, উঠো। তখন নীরব বাধ্য হয়ে উঠে বসলো রিক্সায়। রিক্সা চলতে লাগলো। তখন ম্যাডাম নীরবের হাত ধরে কাছে আসলো একদম। তখন নীরব বলল, কি করছেন, দূরে যান। দূরে গেলে কাছে টানতে গেলে আরো কাছে টানে। কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো। তোমার নেশায় আসক্ত করে দিচ্ছে আমায়। এত আসক্ত হওয়া ঠিক নয়, কারণ এতে ক্ষতি হবে জীবনে আপনার সব কিছুর। তাই আগে ওয়ার্নিং দেওয়া থাক। হোক না, তাতে কি হয়েছে?
এই বলে ম্যাডাম ধীরে ধীরে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। যখনই ঠোঁট ছাড়া এক করবে তখনই নীরব বলে উঠল, এসে গেছি বাসায়, নামিয়ে দিন আমায়। তখন ম্যাডাম সরে গেল। তখন রিক্সা থামিয়ে দিল। নীরব রিক্সা থেকে নেমে বলে উঠল ম্যাডামকে, আপনিও তো যা ভাবছেন তার উল্টো ভাবছি, আমার কথাটি মনে রাখবেন। যাই হোক ম্যাডাম, বাসায় যান আর পাগলামি কমান। এত কিছু শুনতে চাই না, শুনো, আগামীকাল কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, কাজ আছে। তুমি হয়তো রাগ দেখোনি আমার, যদি না পাই তাহলে সত্যি কিছু একটা হবে। ঠিক আছে। তখন ম্যাডাম চলে গেল আর নীরব দাঁড়িয়ে ভাবতে লাগলো। বুঝলাম না, ম্যাডাম কাছে থাকলে কিছু বলতে পারি না কেন? তখনই পেছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখে আবির আর রিমা দুজনে হাত ধরে হেঁটে হেঁটে আসছে। তখন কাছে আসার পর নীরব বলল, কিরে বেটা, এরা স্কুল ছুটি? স্কুল তো ছুটি কবেই, কিন্তু আমাদের ছুটি মাত্র হবে। রিমা বলে উঠল, ভাইয়া, আগামীকাল আমার জন্মদিন, সবাইকে নিয়ে আসবে বাসায়, অনুষ্ঠান করা হবে, সেখানে সবাই আসবে, কেমন? ঠিক আছে, আসবো। আর ভাইয়া, একটা হেল্প করবে? কি করতে হবে? না মানে, আমাদের বিয়ের কথাটা যদি একটু বাড়িতে বলে দিতে, তাহলে আগামীকাল বিয়ের কাজও হয়ে যাবে। নীরব তো এটা শুনে বেকাল হয়ে গেছে। তখন সাথে সাথে বুকে হাত দিয়ে তখন নীরব বলে উঠল, কি, কার বিয়ের কথা বলবো? আমার আর আবিরের। আল্লাহ, হার্ট অ্যাটাক না করে কোনো দিকে তুমি একটা দড়ি ফেলাও, আইয়া পড়ি। কই কি শিশু পোলাপান এখনই বিয়ে? আমরা শিশু না, বড় হয়ে গেছি। আগামীকাল যদি না হয় তাহলে বিয়ের তারিখ ঠিক করবে গিয়ে আমাদের। কই কি এগুলা? এখনো আমি বিয়ে করলাম না, আর তার আগেই ছোট ভাই। তোরা যা বাপ, পাগল করিস না, এখন আর বলিস না হার্ট অ্যাটাক করমু। যদি না বলেন তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করব গিয়ে। এটা শুনে তো নীরব পাগল হওয়ার অবস্থা। নীরব আবিরকে ধরে বলল, ওরে হারামি, কি ট্যাবলেট খাইয়ে নিয়ে আসছিস এটাকে? ছাড় তো, তুমি তো বিয়ে করতে পারবে না, বোধহয় আমাদের নিয়ে মজা করছি। জান, তুমি যাও, ভাইয়া বলে দিবে, আমিও বলবো। ওকে, ঠিক আছে, যান, যাচ্ছি। এটা বলে রিমা চলে গেল। আবিরও চলে গেল। এদিকে নীরব এদের কথা শুনে হালকা করে একটু মরে গেছে। সেখানে ঠাস ঠাস করে বসে ভাবতে লাগলো। তখনই নীরবের আব্বু আসছে, তা দেখে বলে উঠল, কিরে, এখানে এইভাবে বসে আছিস কেন? শুয়ে নেই, এটাই ভাগ্য। বাসায় আয়, উঠ। তখন নীরব উঠে বাসায় গিয়ে দেখে তার আম্মু রান্না করছে আবির ঘরে। তখন নীরব ফ্রেশ হতে গেল কাপড় চেঞ্জ করে। নীরবের আব্বু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসে টিভি দেখতে লাগলো। তখন নীরব ফ্রেশ হয়ে গেল তার আব্বুর কাছে। তখন নীরবের আব্বু বলতে লাগলো, কিছু বলবি? কি বলবি বল, আর এক গ্লাস পানি দিস তো নীরব। তখন নীরব এক গ্লাস পানি দিয়ে বলল, আমার 500 টাকা লাগবে। নীরবের আব্বু পানি খাচ্ছিল। তখন আবির এসে বলল, আব্বু, আমার 1000 টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই গিফট দেবো, আর আমি বিয়ে করব। এটা শুনে নীরবের আব্বুর মুখ থেকে সব পানি বেরিয়ে গেল গলা দিয়ে, আর নামলো না। এমন কথা শুনে আর কাশতে লাগলো। তখন নিজেকে ঠিক করে বলল, কি বললি, আবার বল তো হারামজাদা তুই। এদিকে নীরব আর আবিরের কথা শুনে টাসকি খেয়ে গেছে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তার। তখন আবির তার আব্বুকে বলল, বলছি 1000 টাকা লাগবে আমার, আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, গিফট দেব। কি, ওই তোর বয়স কত রে, এই বয়সে গার্লফ্রেন্ড? আরে বাবা, এই বয়সে তো না, কোন বয়সে, এখনই তো প্রেম করার বয়স। হারামজাদা, তোর বয়সে আমি পুতুল নিয়ে খেলতাম। এটা ডিজিটাল যুগ, এখন আর পুতুল চলে না। তোর শরম করে না এগুলো বলছিস? তোর বড় ভাইকে দেখছিস? আরে দূর বড় ভাই, না করতে পারবে প্রেম, না করতে পারবে বিয়ে। চুপ কর হারামজাদা। আমি বিয়ে করব, আমার গার্লফ্রেন্ডের নাম রিমা, তাকে বিয়ে করব। আল্লাহ, হার্ট অ্যাটাক না করে দড়ি ফেলাও, আইয়া পড়ি। কি, বিয়ে? তোর বয়স কত রে, আর তোর বড় ভাইয়ের বয়স কত বলতো? আমার 12-13 বছর হবে, আর ভাইয়ের 19-20 বছর হবে। যেখানে তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই, সেখানে তুই কেমনে বলিস? শোনো, এখন বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় হয়, তাই আগে আমি, পরে ভাই। পাগল করিস না বাপ, আমার যা, তোর মাকে বল। কই গো নীরবের আম্মু, এদিকে আসো।
আবিরের কথা শুনে তার আব্বুরও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তখন নীরবের আম্মু আসলো আর বলে উঠল, কি হয়েছে বলো? শোনো তোমার ছেলের কথা, সে নাকি বিয়ে করবে। বিয়ে যে করবি, বিয়ে করে খাওয়াবি কি বউকে? কেন, 1 কেজি মুড়ি এনে দেবো আর তার সাথে পানি খেয়ে থাকবে। তাহলে বউ তো আর তোর ভাত খাবে না। তাহলে তরকারি খাবে ভাত না খেলে। চুপ কর হারামজাদা, বেশি বুঝে মানে। তোর ঘরে থাকবে না। ঘরে না থাকলে বারান্দা থাকবে। উফ আল্লাহ, তুই চুপ কর তো। বেশি বুঝে হারামজাদা, তোকে কথা বলতে কে বলেছে? বিয়েটা যে আমি করব। কি কি বলছে গো নীরবের আব্বু এইগুলো? ঠিকই বলছে, এতক্ষণ ধরে বলে এইগুলো আমার মাথা খাচ্ছে। তোর ভাই এখনো বিয়ে করেনি, তুই কেমনে বলিস? ভাই না করুক তাতে আমার কি, আমি করব। শোন বাবা আমার, আগে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ মানুষ তোকে দেখবে না, দেখবে তুই কি করিস, কত টাকা কামাস। তুই এখনো অনেক ছোট, তুই আগে বড় হয়ে নে, লেখাপড়া কর, একটা চাকরি নিবি, তারপর তোর বিয়ে দিব। তোর ভাইয়ের বিয়ে খুব শীঘ্রই দিব, তারপর তো তুই করবি। আর চিন্তা করিস না, তুই যাকে ভালোবাসিস তার সাথেই বিয়ে দেব, কিন্তু তুই আগে লেখাপড়া ঠিক মতো করে নিজের পায়ে দাঁড়াবি তারপর। তাতে তো অনেক দেরি। হোক, সমস্যা নেই, আমরা গিয়ে কথা বলে আসবো, সব ঠিকঠাক করে আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল জন্মদিন, সবাইকে বলেছে যেতে, গিয়ে কথা বলে আসবে। ঠিক আছে, এই নে 1000 টাকা, যা। তখন আবির 1000 টাকা নিয়ে নীরবকে বলল, শোনো, আগামীকাল স্কুল শেষে তুমি আর আমি মার্কেট যাব, কিছু কিনে দেবে। এটা বলে আবির চলে গেল। নীরব বেচারা নিরীহ শিশুর মতো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতে লাগলো, হায় রে কপাল, ছোট ভাই প্রেম করে বিয়েও ফাইনাল হয়ে যাচ্ছে আর আমি এখনো কলবালিশ নিয়ে পড়ে আছি। তখন নীরবের আব্বু নীরবকে 500 টাকা দিল। নীরবের আম্মু রান্নাঘরে চলে গেল আর নীরব ঘরে চলে গেল। দুপুরে খাবার খেয়ে সারাদিন ঘরে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীরব ফ্রেশ হয়ে নাস্তা খেতে গিয়ে টেবিলে বসে আছে। তখন আবির আসলো আর বলল, আজ স্কুলে দিয়ে আসবে, রিমা আসবে না, বাসা অনুষ্ঠান তাই। ঠিক আছে। আর কলেজ শেষ করে আমায় নিয়ে মার্কেট যাবে। ঠিক আছে। তারপর খাবার খেয়ে নীরব তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আবিরকে নিয়ে বের হলো। আবিরকে স্কুলে দিয়ে নীরব কলেজে চলে গেল। গিয়ে দেখে ফাহাদ আগে এসে মাঠের এক কোণায় বসে আছে। তখন নীরব গিয়ে ফাহাদের কাছে এসে বসলো আর বলল, কিরে হারামি, কি খবর? এই তো ভালোই। ওইটা কই ফারানা? আসে নাই এখনো। ঝুমুর আসে নাই? না, শুনেছি তার আত্মীয় কারো বিয়ের মাঝে আছে। ও আচ্ছা। তখন ফাহাদ বলে উঠল, ওই দেখ দেখ, ম্যাডাম আসছে, কালো শাড়ি পরেছে, আজকে দেখতে লাগছে হ্যাপি। তখন নীরব তাকিয়ে দেখে সত্যি ম্যাডাম আজ কালো শাড়ি পরছে ম্যাচিং করে। ব্লাউজ, হাতে কালো চুড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল তার। নীরব দেখেই আবার ক্রাশ খেয়ে নিল। তখন নীরব বলে উঠল, দূর, এই মাইয়া ক্রাশ খাইতে খাইতে তামা তামা করে লব আমারে। এত সুন্দর করে সাজুগুজু করলে তো খাবি, মনে হয় তোর জন্মই এত সাজুগুজু করে। এত সুন্দর করে সাজুগুজু করতে হয় কেন? এমনিতেই নাজেহাল অবস্থা আমার, দূরে থাকতে চাইছি, যেতেই পারছি না। এই জন্য কবি বলেছিল, সিনের মানেই ক্রাশ খেতে হবে, দেখলেই 1000 বার ক্রাশ না চাইলেও পড়বে। তুমি প্রেমে না দেখতে চাইলেও দেখবে, তুমি লুকিয়ে কোনো এক সময় বুঝে যাবে পড়ে গেছো তুমি প্রেমে। বাপ্পা, ভালোই তো। তাহলে জলদি তুই বিয়ে কর, দাওয়াত খামো। দূর হালা, চুপ কর, দেখবো না। এই চোখ বন্ধ করে নিলাম, গেলেই চোখ খুলবো, গেলে আমায় বলবি। ঠিক আছে। নীরব চোখ বন্ধ করে বসে রইল। বেশ কিছুক্ষণ হয়ে গেল ফাহাদ কিছু বলছে না। তখন নীরব জিজ্ঞেস করলো, কিরে, গেল কি? চলে গেছে, চোখ খোলো। নীরব চোখ খুলে দেখে ম্যাডাম। তখন নীরব অবাক হয়ে বলল, আপনি কেন? ফাহাদ কই? ক্লাসে গেছে। এখন বলো তো কেমন লাগছে আমাকে? সে আর বলবো কি, ক্রাশ বাস সবই খেয়ে ফেলছি। এটা শুনে ম্যাডাম একটু লজ্জা পেল আর বলল, কলেজ শেষে দাঁড়াবে আমার জন্য, আজ মার্কেটে যাব। আমার ভাইকে নিয়ে যেতে হবে। আমিও যাব, নিয়ে যাব, কিন্তু আমার ক্লাসে যাওয়া আগে, আমি আসছি। এটা বলে ম্যাডাম চলে গেল।
তখন নীরব ক্লাসে গিয়ে ফাহাদকে দিল মায়ের আর বলল, হালারপুর তোরে কি বলেছিলাম ম্যাডাম আসলে বলবি, তুই আমারে বলিস নাই কেন, না বলে চলে আসলি? ম্যাডাম তো না করলো তাই বলি নাই। তখনই ম্যাডাম ক্লাসে আসলো। তখন আর কিছু বলতে পারলো না। সারাটা ক্লাসে ম্যাডামের দুষ্টুমি ছিল নীরবের সাথে বেশি চোখে চোখে। সব ক্লাস শেষ করে নীরব ফাহাদকে বলে পাঠিয়ে দিল, সাথে ফারহানাকে। নীরব দাঁড়িয়ে রইল ম্যাডামের জন্য। কিছুক্ষণ পর এসে বলল, সরি গো, লেট হলো একটু। চলো এইবার তোমার ভাইয়ের কাছে। ঠিক আছে, হেঁটে যাবেন নাকি রিক্সা দিয়ে? তোমার যেভাবে ইচ্ছে। হেঁটেই যাই, বেশিক্ষণ লাগবে না, সামনেই। ঠিক আছে। এই বলে দুজন হাঁটতে শুরু করলো। কিছুটা সামনে যাওয়ার পর ম্যাডাম গিয়ে নীরবের হাতটি ধরল। তখন নীরব ছাড়িয়ে দিল, কিন্তু আবারও হাত ধরলো ম্যাডাম। নীরবের শক্ত করে হাত ধরে নীরবকে বলে উঠল, কি করছেন, রাস্তায় হাত ধরছেন কেন? চুপচাপ হেঁটে যাও, বেশি কথা না বলে। আমার মন চাইছে তাই ধরছি। নীরব চেষ্টা করে আর হাত ছাড়াতে পারছে না। তারপর বাধ্য হয়ে হাঁটতে লাগলো। আবিরের স্কুলের সামনে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। তখন নীরব বলল, এইবার ছাড়ুন, সামনে ছোট ভাই আছে। যেই হোক, যাও তুমি। তখন আবির দেখে দৌড়ে আসলো আর বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? আর এটা কে? এটা হচ্ছে আমাদের কলেজের ম্যাডাম। না, দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। ম্যাডাম তখন বলল, কি মনে হচ্ছে? মনে হচ্ছে জামাই বউ। চুপ কর। চুপ করবো কেন? প্রেম করছো ভালো কথা, বাসা বলো না কেন? তলে তলে ট্রাক চালাও আর আমরা জিজ্ঞেস করলে বলো হরতাল। বাহ! এটা শুনে ম্যাডাম মুচকি হাসি দিল। তখন নীরব হাত ছাড়িয়ে পড়ল। মায়ের দেবো কিন্তু, চুপ। বাচ্চাদের সাথে এমন করে কথা বলো কেন? একে দেখে বাচ্চা মনে হচ্ছে আপনার? কার সাথে প্রেম করছেন বলেন তো ভাবি? আপনি আমার সাথে প্রেম করেন? একটা করছি, আরো একটা করি। তুমি প্রেম করো? আজ তার জন্মদিন, তাই মার্কেট যাই গিফট কিনতে। ভাবি, আপনি পছন্দ করে কিনে দেবেন? ঠিক আছে গো, চলো। এই বলে নীরবকে নিয়ে একটা রিক্সা নিয়ে উঠে পড়ল। আবির ম্যাডামের কোলে বসলো। তখন রিক্সা চলতে লাগলো আর আবির বলে উঠল, ভাবি, আপনাদের প্রেম চলছে কতদিন? 1 বছর হবে। এটা শুনে নীরব অবাক। তখনই আবির বলে উঠল, তাড়াতাড়ি বিয়ে করে চলে আসুন। খুব শীঘ্রই আসবো। জলদি আসেন। ভাবি কত কিউট, আমার ভাবি পছন্দ আছে, ভাইয়া বলতে হবে। এটা শুনে ম্যাডাম কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর মার্কেটের সামনে গিয়ে নেমে গেল। তারপর তিনজন মিলে মার্কেটে যেতে নীরব একটা দোকানের সামনে দাঁড়ালো। তখন নীরব লক্ষ্য করলো দোকানের ভিতরে 2-3টা মেয়ে। সেখান থেকে একটি মেয়ে দুষ্টুমি করে নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর চোখ টিপ মারল। তা দেখতে পেল আবির। তখনই বলে উঠল, ভাবি ভাবি দেখেন, ভাইয়ের দিকে একটা মেয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর চোখ টিপ মারলো। আপনার সংসারে আগুন লাগাতে চাইছে। কোথায় কোথায় দেখি তো? ওই তো সামনের দোকানে বসে আছে, দেখেন। তখন ম্যাডাম দেখলো সত্যি নীরবের দিকে তাকিয়ে হাসছে। তখন ম্যাডাম এটা দেখে প্রচন্ড রেগে গেল। আর আবির তখন বলল, ভাবি, লাঠি নিয়ে আসবো নাকি রড নিয়ে আসবো? তখন ম্যাডাম রেগে বলল, রড নিয়ে আসো, লাঠি দিয়ে হবে না। এখন রড কোথায় পাই? ভাইয়া, তুমি একটা রড কিনে নিয়ে আসো, দেখি ভাবি আজ কেমন ফাইট করতে পারে। দূর, চুপ করো তো। যে আছে তো, এমন কি হয়েছে? কি হয়েছে মানে? এত তাড়াতাড়ি দ্বিতীয় টেম্পু তলে তলে চালাইতে দিব না। ভাবির সংসার ভাঙার ষড়যন্ত্র এটা। তোর কোন কালের ভাবি? বিয়ে হয়েছে কি যে তুই ভাবি বলছিস? আমি কি বলছি তোকে? শোনো, আজকালের পোলাপানগুলো বড্ড চালাক আর মিথ্যাবাদী। উদাহরণ দেই, একটা থানায় চোর তার বাবাকে এনে দেখিয়ে বলল, এটা নিশ্চয় আমার পূর্ব বাংলার। না ছিল, তাই থানায় এসে ছেলে বলেছে, না আমার তা। তুমি আর কি সত্যি বলবে ছোট ভাইয়ের কাছে, তা জানা আছে। আল্লাহ একটা দড়ি ফেলাও নাকে, আইয়া পড়ি। আবির আবারও বলে উঠল, ভাবে দেখেন, এখনো মেয়েটা চেয়ে আছে, লুচ্চা মাইয়া, অন্যের জামাইয়ের দিকে নজর দেয়। মেয়েটাকে আমি তো পরে দেখে নিব। শুনো, তোমার কাছে রুমাল আছে? না, নাই। তখন ম্যাডাম তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মুখে বেঁধে নাও। কেন কেন? যেটা বলছি সেটা করো। এই মার্কেটের ভিতরে মুখে রুমাল বেঁধে ঘুরতে পারবো না।
মাথা গরম করবে না, এমনিতেই গরম হয়ে আছে মাথা। যেটা বলছি সেটা করো। নীরব ম্যাডামের এমন কথা শুনে বাধ্য হয়ে মুখে রুমাল বেঁধে নিল। তখন আবির বলে উঠল, আমার কিউট ভাইয়াটা দেখলেন ভাবি, কত মেয়ে ক্রাশ। চলুন ভাবি, এবার আমার গিফট কেনা যাক। চলো। আবির একটু সামনে যেতে ম্যাডাম নীরবের হাত ধরে একটা টান দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে বলল, যে আমার শুধু আমারই হবে, 1 ইঞ্চিও এদিক সেদিক হইতে পারবে না, 1%ও অন্য কারোর হইতে পারবে না, কেউ আমার জিনিসের প্রতি নজরও দিতে পারবে না। এটা বলে ম্যাডাম সামনে গেল। নীরব তো অবাক হয়ে গেছে এমন কথা শুনে। তখন সবাই মিলে একটা ইত্যাদি শপে গেল, মানে সেখানে যাবতীয় সবকিছু পাওয়া যায়। সেখান থেকে আবিরের গার্লফ্রেন্ডের জন্য সুন্দর করে একটা জন্মদিনের গিফট কিনে দিল দেওয়ার জন্য। তারপর নীরবকে আর আবিরকে দোকানের ভিতর বসিয়ে বলল, তোমরা বসো, আমি একটু আসছি। ঠিক আছে ভাবি। এটা বলে ম্যাডাম চলে গেল। নীরব আর আবির বসে রইল। 10 মিনিট হয়ে গেছে, তবুও ম্যাডাম আসছে না। নীরব উঠে বাহিরে যাবে, তখনই সেই মেয়েটি আসলো। যে মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে চোখ টিপ মারল নীরবকে। তখন এসেই বলল, সরি ভাইয়া, ক্ষমা করবেন, আমি জানতাম না আপনি বিবাহিত, একটা সন্তান আছে। নীরব তো মেয়েটির কথা শুনে অবাক। নীরব বিয়ে করলো কবে, আর তার পোলাপানি বা হলো কবে, কে বলল? তখন মেয়েটি আবারও বলে উঠল, আপনি যেমন কিউট, আপনার ছেলেটাও আপনার মতো কিউট, আর আপনাদের মানিয়েছে ভালো। কিছুই মাথায় ঢুকলো না, কার কথা বলছে? তখন আবির বলে উঠল, দেশের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে এখন ছেলেদের কোনো নিরাপত্তা নেই। আজকাল মাইয়াগুলো ছেলেদের ইপটিজিং করে। কই আইসা পড়লাম, কবে জানে আমারে তুলানা নিয়ে যায়। আপনার ছেলে তো দেখে ভালো বলতে পারে। কে ছেলে, কার ছেলে? আবির আবার বলে উঠল, হয়েছে নানি, আর বলতে হবে না, আপনি এখন যেতে পারেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা হ্যাপি ফ্যামিলি। আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। এটা বলে মেয়েটা চলে গেল। নীরব কিছু বুঝতেই পারল না, তবে একটা জিনিস বুঝতে পারছে, ম্যাডাম কিছু একটা করেছে গিয়ে, তাই মেয়েটা এসেছে। তখনই ম্যাডাম এসে হাজির। আবির বলল, ভাবি কোথায় গিয়েছিলেন? একজনের সঙ্গে হিসাবটা মেটাতে। জানেন ভাবি, সেই মেয়েটা এসে ক্ষমা চেয়ে গেছে, আর আমায় আপনার ছেলে বলে গেছে, ভাইয়া নাকি বাপ। এটা বলে হাসতে লাগলো আবির। তখন ম্যাডামের সাথেও হাসতে লাগলো। তখন নীরব বলে উঠল, এগুলো সব আপনি করেছেন তাই না? এটা শুনে ম্যাডাম কথা ঘুরিয়ে না বলে আবিরকে বলল, চলো আবির, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে। এটা বলে আবিরকে নিয়ে বের হলো সাথে নীরব। তারপর আরো বেশ কিছু কেনাকাটা করে বের হলো। বের হয়ে একটা রিক্সা নিয়ে সবাই বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাসার সামনে আসতেই নেমে গেল। তখন ম্যাডাম বলল, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। সে কি ভাবি, আপনার কাছে ফোন নাম্বার নাই? না। দিন, আমি ফোন নাম্বার, ফেসবুক, পাসওয়ার্ড সব দিয়ে দিচ্ছি। কি? ওই তুই আমার ফেসবুক পাসওয়ার্ড কি করে জানলি রে? পরিবর্তন করছি আমি, তাই। তোকে না আমি না করছি এগুলো না করতে? চুপ করো ভাবি, কে দিচ্ছি? তোমরা তো আজ আবিরের সাথে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই না? তো না, মানে আমার বাসায়ও আজ আমার ছোট বোনের জন্মদিন ছিল, তোমরা আসলে খুশি হতাম। এখন আর সম্ভব নয়, ক্ষমা করবেন ম্যাডাম। ম্যাডাম মন খারাপ করে ফেললো। তখন একটা শপিং ব্যাগ নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য। থাক না। নিতে বলছি, নাও। আর এটা পরে যেও, শার্ট আছে এটাতে। নীরব তখন ব্যাগটা নিয়ে নিল। আর তখন আবির বলে উঠল, ভাবি চলে যাবেন? হুম, ভিতরে আসেন, আপনার শাশুড়ির সাথে দেখা করে যান। অন্য একদিন আসবো, আজ বাসায় অনেক কাজ আছে, যেতে হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম বিদায় নিয়ে চলে গেল। তখন নীরব আর আবির ঘরে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। সন্ধ্যায় নীরব, আবির আর তার আম্মু চলল আবিরের গার্লফ্রেন্ড রিমার বাসায়। ইতিমধ্যে রিমার আম্মু বেশ কয়েকবার কল দিয়ে ফেলেছে আসার জন্য। নীরবের আব্বু যেতে পারবে না, কারণ তার অফিসে কাজের চাপ, তাই অফিস থেকে আসতে পারেনি। কিছুক্ষণ পর পৌঁছে গেল রিমার বাসায়। তাদের বাসায় গিয়ে দেখলো আত্মীয় স্বজনরা আসছে। তখন রিমা দৌড়ে এসে সালাম দিল নীরবের আম্মুকে। তখন উত্তর দেওয়ার পর রিমা নীরবকে বলল, এত লেট কেন হলো ভাইয়া? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা।
একটু লেট হয়ে গেছে। চলেন, আম্মু অপেক্ষা করছি। এটা বলে রিমা তার আম্মুর কাছে নিয়ে গেল, গিয়ে বলল, আম্মু, এই তো আমার শাশুড়ি এসে গেছে। এটা শুনে তো নীরব অবাক। কি সাংঘাতিক মেয়ে, ডাইরেক্ট শাশুড়ি বলে পরিচয় করিয়ে দিল। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে সালাম দিল, নীরবের আম্মু সালাম দিল। উত্তর দেওয়ার পর রিমার আম্মু রিমাকে বলল, মামুনি, তুমি এখন তোমার বড় আপুকে নিয়ে আসো তো একটু গিয়ে, আমি কথা বলছি। তখনই পিছন থেকে কেউ বলে উঠল। আম্মু আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তখন নীরব পেছনে তাকিয়ে দেখেই তো পুরো অবাক, কারণ এটা আর কেউ না, সামিয়া ম্যাডাম। তখন নীরব মনে মনে বলে উঠল, কাকে দেখছি এটা আমি? তাহলে কি রিমার বড় বোন সামিয়া ম্যাডাম? রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, তা কেমন আছেন বেআইন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বিআই সাহেব কোথায়, দেখছি না যে? আসলে নীরবের আব্বুর অফিসে কাজের জন্য আসতে পারেনি, আজ অফিস থেকে। ও আচ্ছা, বিআই সাহেব আসলে ভালোই হতো, সব কথা বলে ফেলতাম। আমিও বলছিলাম আসতে, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। নীরব মনে মনে বলে উঠল, বাবা কি কপাল, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। তখনই নীরব আর আবিরকে উদ্দেশ্য করে রিমার আম্মু বলল, তা তোমরা কেমন আছো? নীরব বলল, জি ভালো আছি। জি, আমিও ভালো আছি শাশুড়ি আম্মা। নীরব তো আবিরের কথা শুনে অবাক, সবাই অবাক হয়ে গেছে, কারণ তখন নীরব মনে মনে বলল, কি ইন্টেলিজেন্ট ছেলে, ভাইয়ের এত হেভি সাংঘাতিক। রিমার আম্মু মুচকি হেসে দিল। তখনই সামিয়া আসলো আর তার আম্মু বলল, স্বামী আমা, এনারা হচ্ছে তোর ছোট বোনের বয়ফ্রেন্ডের পরিবার। তখন সামিয়া তাকাতেই অবাক হয়ে যায় নীরব আর আবিরকে দেখে। তখন সামিয়া বলে উঠল, আরে আবির, তোমরা? তুই তাহলে আগে থেকেই চিনিস? তখন সামিয়া ম্যাডাম আবিরের গাল টেনে বলল, তাহলে তুমি আমার ছোট্ট বোনটার মন চুরি করে নিয়েছো? আবির বলল, ইস, লজ্জা লাগে তো, এগুলো বলে না। ইস কি লজ্জা গো বাবা, লজ্জায় একেবারে লাল হয়ে গেছে রিমার বয়ফ্রেন্ডটা। তখনই রিমা বলে উঠল, ওই ওই, বয়ফ্রেন্ড বলছিস কেন? আমার কিছুদিন পর স্বামী হবে। হয়েছে, আর বলতে হবে না। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, আচ্ছা বেআইন, আমরা রিমা আর আবিরের ব্যাপারে নিয়ে অনুষ্ঠানের পর কথা বলি। ঠিক আছে। তাহলে চলুন এখন কেক কেটে নি গিয়ে। চলুন। রিমার আম্মু তখন সবাইকে বলল আসতে। জন্মদিনে বেশি লোক ইনভাইট করেনি, শুধু তাদের কাছের লোক ছাড়া। ও আর একটা কথা, রিমার আব্বু দেশের বাইরে গেছে একটা কাজে, আসতে বেশ কিছুদিন লেট হবে। তারপর সবাই আসলো আর রিমা জন্মদিনে কেক কাটতে লাগলো। তখন রিমা তার আম্মু আর বোনকে খাইয়ে দিল, তারপর আবিরকে খাইয়ে দিল, আবিরও রিমাকে খাইয়ে দিল। তারপর সবাইকে খাবার দেওয়া হলো। সবাই খেয়ে কিছুক্ষণ পর চলে গেল, শুধু নীরবরা আছে আবিরের ব্যাপারে কথা বলতে। তারপর গিয়ে সবাই একটা রুমে বসলো আবিরের ব্যাপারে কথা বলতে। তখন রিমার আম্মু বলে উঠল, বেআইন, এখন আমরা কি বলবো বলুন তো? রিমার আব্বুও নেই আর আবিরের আব্বুও আসলো না। আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলা উচিত, আবির আর রিমার ব্যাপারে। ঠিক আছে, আমিও তাই ভাবছিলাম। আমার মতামত হলো আবিরকে পছন্দ হয়েছে বেশ, কিন্তু এরা অনেক ছোট এখন, এদের দুজনের বয়স অল্প। রিমার আব্বু আসুক, তারপর না হয় সব কিছু বলবে বসে, তখন সিদ্ধান্ত নিয়ে বিয়ে বা কাবিনের করিয়ে রাখবে পরে। এটা ভালো হবে। আপনার সাথে কিছু কথা ছিল নিবিড়কে নিয়ে। বললেন। তাদের সামনে কথাগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে নীরব বাবা, একটু তোরা সবাই বাইরে যা তো। তখন নীরব আবির বাহিরে চলে আসলো। তখনই রিমা এসে আবিরকে টেনে কোথাও একটা নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমরা একটু প্রেম করে আসি। ঠিক আছে, চলো যান। এটা বলে দুজন চলে গেল কোথাও। নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। তখনই সামিয়া ম্যাডাম এসে নীরবের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো,
চলো আমার সাথে, কথা আছে আজ অনেক, আজকে সব বলতে হবে। কোথায় কি বলবেন? ম্যাডাম কোনো উত্তর না দিয়ে সোজা তার রুমে নিয়ে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন ম্যাডাম? কেন জানিস না? তোর সাথে বাসর রাত করবো বলে। ম্যাডাম কথাটা একটু রাগী গলায় বলল। নীরব এটা শুনে তো অবাক হয়ে বলল, কি বলছেন এগুলো আপনি? তখন নীরবকে কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে ম্যাডাম বলল, তুই কি কিছুই বুঝিস না? এত সাজুগুজু করি কেন আমি? মেয়ে মানুষ সাজুগাজু করতেই পারে, এতে আবার বোঝার কি হয়েছে? তুই কি আমার অদ্ভুত আচরণ দেখে কিছুই বুঝতে পারিস না? এক রিকশায় বসে হাত ধরে যাওয়া, ঠোঁটের কাছাকাছি যাওয়া। কথা জেলাপির মতো ঘুরিয়ে পেঁচে না বলে সোজা সাপটা বলুন তো কি বলবেন? তুই তো আর আমায় পটাবি না। আমি যে তোকে পটাতে চাচ্ছি, পড়ছিস না কেন? বুঝলাম না আপনার কথার কিছুই। উফ, অবুঝ বাচ্চা নাকি? হুম। জানিস প্রতিদিন কত প্রপোজ পাই আমি? আমার জন্য বিয়ের ঘর আসে। তা বিয়ে করুন। কেন করব? কাউকে করব না, কারণ তোকে আমি ভালোবাসি, এটাকে মুখে বলে দিতে হবে? বুঝিস না কেন? বিয়ে করলে তোকেই করব। কি? হুম। এটা কোনোদিন সম্ভব না। আপনি আমার সিনিয়র। সিনিয়র বলে কি হয়েছে? আমি সিনিয়রদের সঙ্গে প্রেম করব না, বিয়ে তো দূরের কথা। প্রেম যেহেতু করবি না, তাহলে আমার মনে তুই প্রেমের ঘন্টা বাজাইলি কেন সুইচ চেপে? আমি আবার কবে প্রেমের ঘন্টি বাজালাম সুইচ চেপে? সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন কাগজ পড়ে গেল, তখন এসে জ্ঞান দিতে কে বলেছিল? আমি তো সেদিন বাঁচালাম। বাঁচিয়েছিস না ছাই, এক দেখায় সবকিছু নিয়ে গেছিস। জানিস সেদিনের পর থেকে তোকে নিয়েই ভাবতে হয়। ছিলাম আনরোমান্টিক আমি, তোর প্রেমে পড়ে কত রোমান্টিক মুভি, নাটক, ড্রামা দেখে রোমান্টিক হতে হয়েছে তার জন্য, জানিস? তাতে আমার কি? আমি তো পড়িনি, আর আমার প্রেম করার বয়স হয়নি। ছাড়ুন, আমি প্রেম করব না। মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব প্রেম না করলে। এই জন্য সিনিয়রদের সঙ্গে প্রেম করবো না। আমার বাসায় এসে আমার প্রপোজ ফিরিয়ে দিলে এখনই মেরে বালি চাপা দিয়ে দিব। আর কি বলি, প্রেম করার বয়স হয়নি? চল আগামীকাল বিয়ে করি, দেখবি পরের বছর এক সন্তানের বাবা হয়ে গেছিস। ভাগ্য ভালো হলে দুইটাই হবে। ছি ছি, কি সব বলছেন? ঠিকই বলছি, অনেক সহ্য করেছি, অনেক অপেক্ষা করেছি। আর না বল রাজি? না, আমি রাজি না। মাথা গরম করবি না। এটা বলে আরো শক্ত করে কলার ধরল। তখন নীরব ভাবতে লাগলো কি করবে সে। সিনিয়রদের সঙ্গে প্রেম করবে না, তখন অনেক ভেবে উত্তর দিল। আপাতত হ্যাঁ বলে দিবে, পরে বাসায় গিয়ে একটা প্ল্যান করে না করবে। ঠিক আছে, কিন্তু আমি রাজি। ম্যাডাম এটা শুনে খুব খুশি, তখন বলল, সত্যি বলছো গো তুমি? হুম। তাহলে প্রপোজ করো। আমি তো হ্যাঁ বলছি, রাজি। তবুও যদি প্রপোজ করতে বলো, তাহলে আগামীকাল সুন্দর করে করব কলেজ শেষে। ঠিক আছে। আগামীকাল করব প্রপোজ, আসো খালি দেখাবো না মজা। তখন ম্যাডাম কলার ছেড়ে জড়িয়ে ধরে পড়ল। শোনো না, আমার একটা ইচ্ছা এখন পূর্ণ করব, বাধা দিবে না। কি সেটা শুনি আগে। মনে আছে আমি 2 বার তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চাইছি, ছুঁয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আমি মুভিতে দেখছি নায়ক নায়িকা ঠোঁটে ঠোঁট রেখে দুজনের ঠোঁটগুলো চকলেটের মতো খায়। সেটাই দেখবো কেমন টেস্ট লাগে, একটু দেখবো। এখন না করবে না কিন্তু। এটা শুনে নীরব অবাক হয়ে গেছে, তখন বলল, এটা সম্ভব না এখন, এটা বিয়ের পর সম্ভব। আমি এত কিছু শুনতে চাই না। এটা বলে আর কোনো কথা বলতে না দিয়ে নীরবকে ম্যাডাম নীরবের ঠোঁটেগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। এদিকে নীরব চোখ বন্ধ করে আছে, আর ম্যাডাম কিস করছে তার মতো করে, যেমন বাচ্চারা চকলেট খায় তেমন করে। কিছুক্ষণ পর দরজা ঠক ঠক শব্দ হলো। তখন নীরব ধাক্কা দিয়ে সরিয়ে দিল ম্যাডামকে, বলে উঠল, বাহ, ইয়াম্মি, টেস্ট তো অনেক রকম, খুবই মজা। বাহ, সরিয়ে দিলে কেন? তখনই বাহির থেকে রিমা বলে উঠল, আপু তুমি কি ঘরে? ম্যাডাম বলে উঠল, কেন? নীরব ভাইয়া কোথায় খুঁজে পাচ্ছি না, চলে যাবে তারা, কিন্তু নীরব ভাইয়াকেই তো পাচ্ছি না। তুই যা, আমি খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে, জলদি নিয়ে আসো। এটা বলে রিমা বাহিরে চলে গেল। তখন ম্যাডাম বলে উঠল,
দেখি আর একবার হয়ে যাক, এদিকে আসো। এটা বলে ম্যাডাম এগিয়ে যেতে নীরব দূরে সরিয়ে দিল আর বলল, আমি চলে যাব। তখন নীরব আর কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে আসলো, ম্যাডামের আর কোনো কথা না শুনে। নীরব ঘর থেকে বের হওয়ার পর তার মাথায় কিস করার দৃশ্যটা বারবার আসছে। ম্যাডামের ঠোঁটগুলো ভাসছে। নিজেকে কন্ট্রোল করে রাখলো আর চিন্তাভাবনা থেকে তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। কিন্তু ম্যাডামের সাথে কোনো কথা বলতেই পারলো না নীরব। বাসায় এসে নীরব রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল আর ভাবতে লাগলো ম্যাডামের সাথে কিস করার দৃশ্যটা মনে হতে অন্যরকম ফিল করতে লাগলো। তখনই নীরবের ফোনে কল আসলো। তাকিয়ে দেখলো অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, কি করো জান? নীরবের আর বুঝতে বাকি রইল না এটা ম্যাডাম। তখন নীরব কিছু বলার আগেই আবার বলে উঠল, শোনো না, তোমার কাছে কেমন লাগলো তখন যখন কিস করলাম আমি? বলো বলো। নীরব কি বলবে বুঝতে পারছে না। তখন আবারও জিজ্ঞেস করলো একই কথা। তখন নীরব বলল, এটার উত্তর কি দেবো জানি না। জানো, আমি অনেক খুশি। আমি না চাইতে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। আম্মুকে বলার আগে সব করে দিল। কি বুঝলাম না। পরে বলবো, আগামীকাল কলেজ শেষে। ঠিক আছে, তাহলে ফোনটা রাখুন। ভালো লাগছে না কেন জানি। তাই আসো, আদর করি। দূর, এমনিতে উল্টো পাল্টা হয়ে গেছি, তার উপর আবার। এটা বলে নীরব ফোন কেটে দিয়ে বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো নানান কথা, সবই ম্যাডামকে নিয়ে। নীরব কি তাহলে সত্যি প্রেমে পড়ে গেছে? না হলে ম্যাডামকে নিয়ে আজ এত ভাবছে কেন? আগে থেকে তার প্রতি একটু দুর্বল হয়ে গেছে নীরব। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নীরব খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। আবির রিমার সঙ্গে চলে গেল। নীরব আবারও ম্যাডামকে নিয়ে ভাবতে ভাবতে যেতে লাগলো। তখনই দেখলো ওপাশ দিয়ে সাব্বির যাচ্ছে। তখন সাব্বিরকে দেখে দৌড়ে নীরব গিয়ে বলল, কিরে বউ পাগল হালা, কেমন আছিস? তখন সাব্বির নীরবকে দেখে বলল, আরে দোস্ত, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বউ পেয়ে ভুলেই গেলি? আরে না, ভুলবো কেন? তা তো দেখতেই পাচ্ছি, বিয়ের পর বউ পেয়ে ভুলে গেলি, বউ পাগল হালা। এইগুলো বলিস না। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর সিনিয়র বউ কেমন আছে? শুনলাম তোকে দিয়ে সব কাজ করায়। কে বলো তোকে এইগুলো ফালতু কথা? তোর বাসার আশেপাশের লোক। তাদের কাজ এইগুলাই বদনাম করা। তোকে দিয়ে নাকি কাপড় ধোয়াই কাজ করাই, তুই নাকি বউ পাগল, আরো কত কিছু শুনছি। শোন, তুই জানিস আমার মায়ের অপারেশন করেছি 3 মাস আগে পেটে। জানি। ডাক্তার ভারী জিনিস তুলতে নিষেধ করেছে, পানিতে হাত দিতে নিষেধ করেছে। আর আমার বউ মাঝে কিছুদিন খুবই অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতেই পারেনি। এখন কি আমি তাকে গিয়ে কি জোর করিয়ে কাজ করাবো? না, সেটা হয় না। তাই আমি একটু নিজের কাপড় ধুয়ে নিছি আর মাঝে মধ্যে তার সাথে হেল্প করতাম গিয়ে। আর আমার বউ আমায় খুবই ভালোবাসে। মানুষ যে বউ পাগল বলে। পরকিয়া, অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুতে নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। ঠিক বলেছিস। শোন, বিয়ে করলে সিনিয়র দেখেই কর, ভালোবাসা বেশি পাবি। আর বলিস না, অলরেডি পড়ে গেছি প্রেমে। বলিস কি, সত্যি নাকি? আমাদের কলেজে ম্যাডাম, গতকাল প্রেমে জড়িয়ে গেছি। তাহলে জমিয়ে প্রেম করে বিয়ে কর, দাওয়াত দিস। সিনিয়র মানেই ক্রাশ আর বেশি রোমান্স। তাই নাকি? আচ্ছা, আমি এখন যাই, একটু কাজ আছে। আচ্ছা, ফোন দিস আমায়। ঠিক আছে, যাচ্ছি। তারপর চলে গেল সাব্বির আর নীরব কলেজে যেতে লাগলো আর ভাবতে লাগলো। শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডাম ছাত্রের প্রেমে পড়লো। যাই হোক ম্যাডাম, আমিও আনারে ভালোবাসি। তারপর নীরব কলেজে গিয়ে দেখলো ফাহাদ কলেজ মাঠে বসে আছে। তখন নীরব যাওয়ার পর ফাহাদ বলল, কিরে হারামি, কি খবর? আর খবর বলিস না, ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? গতকাল রিমার জন্মদিনে গিয়ে দেখি ম্যাডাম তার বড় বোন প্রপোজ করেছে। আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি। ফাহাদ এটা শুনে তো তার মুখ থেকে এটা বের হলো, হায় আমি তো অবাক। তখন বলে উঠল, কি বলিস তুই, সত্যি? হ্যাঁ রে, সত্যি। বাপ রে বাপ, কি পাগল ছোট ভাই ছোট বোনের সাথে প্রেম করছে।
আর বড় ভাই বড় বোনের সাথে প্রেম করছে। হুম, তাহলে ট্রিট কই দে। পরে দিমনে কলেজ শেষে। ঠিক আছে। তখনই ফারহানা আসলো আর এসে বলল, কি খবর তোদের দুজনের? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? সবাই প্রেম করতেছে, আমি পারলাম না। নীরব ম্যাডাম এর সাথে প্রেম করেছে, আমি পারলাম না। ফারহানা তখন নীরবকে বলল, বলিস কি, সত্যি নাকি? হ্যাঁ রে সত্যি। তাহলে ট্রিট দে। কলেজ শেষে টিট দিবনে। ঠিক আছে, চল তো একটু কলেজের সাইডে তোর সাথে কথা আছে। কি বলবি বল এখানে। না, তুই সেখানে চল, নিরালায় বলতে হবে। ঠিক আছে ফাহাদ, তুই বসে থাক, আমি আসছি। ঠিক আছে। তারপর ফারহানা আর নীরব কলেজের সাইটে গেল। যাওয়ার পর নীরব বলল, কি হয়েছে বল। তোর কাছে টাকা হবে কিছু? আমি একটু সমস্যার মধ্যে আছি রে। কি হয়েছে, কত লাগবে? 15 দিন আগে 5,000 টাকা আব্বু দিয়েছিল রাখতে, আমি সেটা ভেঙে ফেলেছি। গতকাল রাতে বলল লাগবে, কিন্তু আমি কি করে বলি ভেঙে ফেলেছি? এমনিতেই সংসারের অভাব, আজ দিতে হবে। এখন যদি বলি নেই তাহলে বিশ্বাস ভেঙে যাবে, সমস্যা হতে পারে। তোর কাছে থাকলে দিতে পারবি? আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বিকাশ নম্বর দিস, আমি বিকেলে দিয়ে দিব। ফারহানা এটা শুনে খুব খুশি হলো। সত্যি বলছিস? হুম। তখন ফারহানা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, তুই জানিস না আমি কি চিন্তার মধ্যে ছিলাম। ধন্যবাদ দোস্ত। দূর, ধন্যবাদ দিতে হবে না, তুই বিপদে পড়েছিস, বন্ধু হয়ে হেল্প করছি, চল এখন ক্লাসে। তখনই কেউ হাততালি দিতে লাগলো। নীরব ফারহানা তাকিয়ে দেখলো ম্যাডাম কান্না করছে আর বলছে, ভালোই চলছে, তাহলে জড়িয়ে ধরো। কিস করা প্রেমী তাহলে ভালোই চলছে। আমারই ভুল হয়েছে, ডিস্টার্ব করলাম। তখন নীরব বুঝতে পারছে কিস করা দেখে ভুল ভাবছে ম্যাডাম। সত্যিটা তো সে জানে না ম্যাডাম কি হয়েছে। তখন নীরব গিয়ে ম্যাডামের হাত ধরে বলল, আসলে ম্যাডাম হয়েছে কি, আপনি যা ভাবছেন তা নয়, সত্যিটা হচ্ছে। তখন ম্যাডাম ঠাস করে 2টা চড় দিয়ে বলল, সত্যিটা কি আমি দেখছি নিজের চোখে। তুই হাত ধরেছিস কেন আমার ছাড়া? কোন সাহসে হাত ধরলি? প্লিজ ম্যাডাম, আপনি শান্ত হন, আগে কথাটা শুনেন। এটা বলে হাত ধরতে আবারও ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তুই আমায় টাচ করবি না। ছি, শেষ পর্যন্ত আমি এমন একটা ছেলেকে ভালোবাসলাম যার চরিত্র খারাপ, অন্য মেয়েদের সঙ্গেও। ছি। তখন ফারহানা এই কথা শুনতেই এসে বলল, ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। ফারহানাকে ঠাস করে আরেকটা চড় দিয়ে বলল, তুই কোনো কথা বলবি না আমার সাথে। এটা বলে ম্যাডাম ফারহানাকে নানান কথা বলতে লাগলো। ফারহানা কান্না করেই দিল ম্যাডামের কথা শুনে। এদিকে নীরব এবার প্রচুর রেগে গেল। তখন নীরব বলল, ম্যাডাম আপনি কিন্তু সত্যিটা না বুঝে না শুনে উল্টো পাল্টা কথা বলছেন। তখন আবারও একটা চড় দিল ম্যাডাম নীরবকে আর বলল, আজ থেকে আর কোনো কথাই বলবি না তুই। এটা বলে ম্যাডাম কান্না করতে লাগলো আর হেঁটে চলে যেতে লাগলো। তখন নীরবের প্রচন্ড রাগ হলো, সত্যিটা শুনতেই চাইলো না। তখন নীরব গিয়ে ম্যাডামকে হাত ধরে টেনে নিয়ে এসে ঠাস করে ম্যাডামকে একটা চড় দিয়ে পড়ল। এই জন্য এই প্রেম করতেই মন চাইছিল না। সন্দেহ আর সন্দেহ, মেয়ে মানুষ সবসময় বুঝে এক লাইন বেশি। তখন ম্যাডাম কিছু বলতে চাইলে নীরব কথা থামিয়ে ধমক দিয়ে বলল, কোনো কথা বলবি না, আগে কি বলতে চাইছি সেটা তো শুনবি। শোন, ফারহানা 5,000 টাকা ধার চেয়েছে, বিপদে পড়ে আমি বলছি দিব, তাই খুশিতে গালে হালকা কিস করেছে বন্ধু হিসেবে। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। প্রেম করলে করবি, না করলে নাই। যা তোর প্রেমের গুলি মারি, করলাম না প্রেম তোর লগে, সিঙ্গেল আছি, ভালো আছি। এটা বলে নীরব সেখান থেকে রেগে চলে আসলো। রাগ করে ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে আসলো। আসার পর সব বলল ফাহাদকে যে কি হয়েছে। তখন ফাহাদ বলল, প্রেমের ঘন্টা 24 না যেতেই শেষ। প্রেমের গুল্লি মারি, দূর চল তো। তারপর নীরব আর ফাহাদ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীরব শুয়ে রইল। টানা 2 দিন নীরব রাগে কলেজে গেল না। ম্যাডাম অনেকবার ফোন দিয়েছে, রিসিভ করে নাই। অনেকগুলো মেসেজ দিয়েছে, রিপ্লাই দেয়নি। এর মধ্যে রিমার আব্বু দেশের বাইরে থেকে এসে গেছে।
একদিন নীরব সন্ধ্যায় শুয়ে আছে, তখন ঘরে কেউ আসলো, তাকিয়ে দেখে ম্যাডাম। তখন নীরব বলে উঠল, আপনি এখানে কেন আসছেন? বাহ, এত রাগ? কিসের রাগ? কোনো রাগ নেই। আপনি যান এখন। কেন যাব? এটা আমার বরের রুম, এটা আমার শ্বশুর বাড়ি। এটা আপনার শ্বশুর বাড়িটারই কিছু না। সরি সেদিনের জন্য। বিশ্বাস করো, আমি কিস করা দেখে নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারি নাই। তোমাকে টাচ করার অধিকার আমার, আর কারো না। হয়েছে, এবার যান। সরি প্লিজ, এই কান ধরে উঠবস করলাম, আর এমন হবে না। এটা বলে কানে ধরে উঠবস করতে লাগলো। বলতে বলতে 10 বার কানে ধরে উঠবস করলো। তখন নীরবের একটু মায়া হলো, তাকিয়ে দেখলো সামিয়ার মুখটা কেমন জানি হয়ে গেছে। তখন নীরবের রাগ ভেঙে গেল, গিয়ে জড়িয়ে ধরে বলল, হয়েছে পাগলি, থাক আর না। তখন ম্যাডাম সাথে সাথে কান্না করে দিল। এই 2 দিন খুব কষ্ট পেয়েছি, ঠিক মতো খেতেও পারি নাই, জানো, ঘুমাতেও পারি নাই। মুখটা দেখতেই বুঝতে পারছি। আর তুমি একটা কলও রিসিভ করতে পারলে না, মেসেজও দিলে না। সরি গো। এটা বলে হালকা একটা কিস করলো। তখন ম্যাডাম বলল, এখন প্রপোজ করো। ঠিক আছে, করছি। জলদি করো। ইটামি টিটুমাকে ভিটালো ভিটাসি। এটা কি প্রপোজ করছো, নাকি চাইনিজ ভাষায় গালি দিচ্ছ? আরে পাগলি, এটা চাইনিজ ভাষায় প্রপোজ করছি। দূরে ঠিক করে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তখনই রিমা এসে বলল, প্রেম করবে দরজা বন্ধ করে করবে তো? ধুর, এখন দেখি তাও শেখাতে হবে। চলো, নিচে কাজী অপেক্ষা করছে। কিসের কাজী? তখন আবির এসে বলল, বিয়ের কাজী। কার বিয়ের? তোমার আর আমার। কি? এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তুমি না চাইলেও আমি চাই, সবাইও তাই চাই। জানেন, বিয়ের জন্য কাইন্দা তামা তামা কইরা লাইছে আপনার সাথে বিয়ে দিতে। চুপ করো। কেন চুপ করব? তাই আজ বাধ্য হয়ে আসছি। আমি ছোট্ট হয়ে কাঁদি না, আর এরে দেখে এত বড় হয়ে শুয়ে শুয়ে কাঁদে ফুপিয়ে। আমি করব না এখন বিয়ে। না চাইলেও বিয়ে করতে হবেই। তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিস, কেঁদে 2 দিন ধরে ঠিকমতো খায় না তোর জন্য। বিয়ে করে খাওয়াবো কি? চাকরি তো করি না। আপাতত বিয়ে করিয়ে রাখছি, তোর পরীক্ষা শেষ হলে এইবার একটা চাকরি নিয়ে দিব, তারপর অনুষ্ঠান করে নিয়ে আসবো। তাহলে ঠিক আছে। তো আমাদের কি হবে? রিমার আব্বু আম্মু এসে বলল, তোমাদেরও না হয় আজ বিয়ে পড়িয়ে রাখবো, বড় হলে তোমার ভাইয়ের মতো তারপর নিয়ে যাইও। ঠিক আছে, তাহলে বিয়ে পড়াও। সবাই সম্মতি দিল বিয়ের জন্য, কেউ কিছু চাইলো না বিয়েতে। তারপর নীরবের বন্ধুদের খবর দিয়ে নিয়ে আসলো। আসার পর কাজী দুজনের বিয়ে দিয়ে চলে গেল। আজ রাতে সামিয়া এখানেই থাকবে নীরবের সঙ্গে, যেহেতু বিয়ে হয়ে গেছে তাই থাকতে পারবে এদিকে। আর এদিকে রিমা যাবেই না, সামিয়ার মতো আবিরের সঙ্গেই থাকবে জোর করে। নিতেও পারলো না, তাই বাধ্য হয়ে রেখে গেল। ওহ দাঁড়ান 1 মিনিট, এখন নিশ্চয়ই ব্যাচেলার নাটকের মধ্যে একটা কথা বলছিল, সেটা মনে পড়ছে আপনাদের? হালাই কামড়া করলো কি? ঠিক তাদের বিয়ে দেখে একই অবস্থা, 2 ভাই কামড়া করলো কি? নীরবের রুমে সামিয়া বসে আছে আর নিব্বা নিব্বির ঘরে বসে আছে, তাদের মানে রিমা আবিরের ঘরে। নীরব ঘরে যেতেই সামিয়া বলে উঠল, শোনো না, আমার না রোমান্স পাচ্ছে। সেটা আবার কি? আমার সিনিয়র ম্যাডাম বউ। তখন সামিয়া গিয়ে নীরবের হাত ধরে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উপরে বসে উঠল, বলল, বুঝো না কি করব এখন? না, আচ্ছা ঝুমুর কলেজে আসেন কেন? এই কলেজ থেকে চলে গেছে। ও আচ্ছা। এইবার শুরু করি তাহলে। এটা বলে ওড়না ছুঁড়ে ফেলে দিল। সামিয়া তখন নীরবের আর বুঝতে বাকি রইল না কি করবে। তখন সামিয়া বলে উঠল, আমি একটা গান গাইবো, 1 লাইন তুমি, তার পরের লাইন গাইবে। ঠিক আছে। বধূ সেজে বউ যখন এলো রে। খাড় তো আজ ভাঙতেই হবে রে। যা দুষ্টু, তাহলে শুরু করো না কেন? এটা বলে শুরু করে দিল রোমান্স, মানে ইতিহাস, বাসর রাতে খাট ভাঙার লড়াই। বাকিটা জানতে হলে বিয়ে করে বাসর ঘরে চলে যান। এদিকে রিমা আর আবির। জান, তাহলে শুরু করো। লাইট ক্যামেরা অ্যাকশন। তাদেরটা আর শুনতে হবে না, তার আগে ভাবুন আপনি 6ষ্ঠ শ্রেণীতে করেছেন কি।